মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর যেন এক মায়াবী জগৎ। আর এই চাকচিক্যের আড়ালেই চলে কোটি কোটি টাকার চোরাচালান। সোনা, হীরা কিংবা মাদক পাচার করার জন্য স্মাগলাররা বেছে নেয় অবিশ্বাস্য সব পন্থা। আর তাদের রূপতে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে অর্জুন, মিতালি আর গুজ্জারের মতো কিছু অকুতভয় কাস্টমস অফিসার। কিন্তু শত্রুপক্ষ ঘরের ভেতরে ঘাপটি মেরে থাকে, তখন লড়াইটা হয়ে ওঠে আরো প্রাণঘাতী। সততা বনাম দুর্নীতির এই ইঁদুর বিড়ালের খেলায় শেষ পর্যন্ত কে জিতবে জানতে হলে দেখতে হবে 2026 সালে মুক্তি পাওয়া ইমরান হাশমি অভিনীত ওয়েব সিরিজ তস্করি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা দেখি একটা মেয়ে হন্যে হয়ে দুজন শক্ত সমর্থ পুরুষের পেছনে দৌড়াচ্ছে। দেখে মনে হচ্ছে লোক দুটো মেয়েটার কাছ থেকে কিছু একটা ছিনতাই করেছে। তাদের মধ্যে একজনের হাতে আবার গুলির ক্ষত, অন্যজন তাকে টেনে টেনে নিয়ে পালাচ্ছে। মেয়েটা হাল ছাড়ার পাত্রী নয়, সে অলিগলি দিয়ে তাদের পিছনে ধাওয়া করতে থাকে। আর এক পর্যায়ে রাস্তার ধারের একটা ভ্যান থেকে তরমুজ তুলে নিয়ে সে একজনের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারে। একদম নিখুঁত লক্ষ্য। লোকটা মাথায় আঘাত পেয়ে ধপাস করে পড়ে যায়। মেয়েটা চট করে গিয়ে তার পা চেপে ধরে আটকানোর চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তি করে লোক দুটো শেষমেশ ছাড়িয়ে নিয়ে পালাতে সফল হয়। একসময় তারা নদীর ঘাটে পৌঁছে যায় আর একটা নৌকায় চড়ে চোখের পলকে হাওয়া হয়ে যায়। হতাশ হয়ে মেয়েটা ঘাটের পাশের একটা বেঞ্চে বসে হাঁফাতে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে একজন রহস্যময় লোকের আবির্ভাব ঘটে। সে একটা পানির বোতল এগিয়ে দিয়ে মেয়েটাকে বলে, এত জোরে ধাওয়া করে তো হাঁপিয়ে গেছো সাথী, পানি না খেলে তো শরীরের সিস্টেম বিগড়ে যাবে। লোকটা বেশ মজা করেই কথা বলছিল, কিন্তু চমকে যাওয়ার মতো ব্যাপার হলো যে সে মেয়েটাকে তার নাম ধরে ডাকে। মেয়েটার নাম সাথী। লোকটা এরপর প্রায় জোর করেই সাথীকে টেনে নিয়ে নিজের গাড়িতে তোলে। এই লোকটির নাম অর্জুন মিনা। সে কাস্টমস সার্ভিস অফিসের একজন সুপারিনটেন্ডেন্ট ছিল, তবে বর্তমানে সে সাসপেন্ডের অবস্থায় আছে। কেন সে সাসপেন্ড হলো সেই কাহিনী তোলা থাকে একটু পরের জন্য। আপাতত বর্তমানে ফেরা যাক। অর্জুন গাড়িতে উঠে রমেশ নামের কাউকে ফোন করে সরাসরি জানিয়ে দেয় মেয়েকে ফেরত পেতে হলে 50 লাখ টাকা লাগবে। ওদিকে সাথী গাড়িতে বসে কষ্টে আর আতঙ্কে ডুকরে কাঁদতে থাকে। অর্জুন তাকে শান্ত করার সুরে বলে, আর একটু ধৈর্য ধরো, সব কষ্ট কমে যাবে। দৃশ্যপট এবার বদলে যায় মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 2000 একর জমির ওপর বিশাল এই কারবার। প্রতিদিন এখানে প্রায় 1000 ফ্লাইট ওড়ে, যাতায়াত করে 1.5 লাখেরও বেশি যাত্রী। আর 20,000 টন মালামালের এই পাহাড়ের ভেতরেই ওঁত পেতে থাকে তস্কররা। তস্কর মানে হচ্ছে চোর বা চোরাচালানি। সাধারণত বিদেশ থেকে কোনো দামি জিনিস আনতে গেলে সরকারকে একটা নির্দিষ্ট হারে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য যারা অভিনব কায়দায় এয়ারপোর্টের জিনিসপত্র পার করে তারাই হলো তস্কর। সোনা থেকে শুরু করে হিরে সবকিছুই তারা অবৈধভাবে দেশে ঢোকানোর চেষ্টা করে। তবে তাদের পথের প্রধান কাঁটা হলো কাস্টমস। কাস্টমস অফিসারের চোখে ধুলো কিংবা পকেটে ঘুষ দিয়ে কম দামি জিনিস নামাতে পারলেই তাদের লাভ। এই লুকোচুরি খেলায় কখনো জেতে তস্কররা, কখনো কাস্টমসের অফিসাররা, আবার কখনো দুই পক্ষই লাভবান। তো আজকের দিনে দেখানো হয় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একদম লুকোচুরি করে বিভিন্ন দামি জিনিস মুম্বাইয়ে আসবে, আর কাস্টমস অফিসারদেরকে ফাঁকি দিয়ে পার হওয়ার চেষ্টা করবে। দেখা যাক আজকের খেলায় কে জেতে। এইখানে আমরা কয়েকজনকে দেখি, যেমন মিলান শহর থেকে সালিনী সিং, আলদিরা থেকে বটুন কাটারিয়া, ব্যাংকক থেকে হেমা খাঙ্গানি, আদ্দিস আবাবা থেকে সাথী সালুংখে। এরা বিভিন্ন পদ্ধতিতে সোনা ডায়মন্ড লুকিয়ে কাস্টমস পার করার প্রস্তুতি নিচ্ছে। শালিনীকে দেখা যায় ব্যাগের প্রতিটা ভাঁজে ভাঁজে সব মিলিয়ে 3 কোটি টাকার জিনিস নেয়। বরুণ তার ল্যাপটপের মধ্যে সোনার পাতলা বার বিভিন্ন পাতের সাথে জুড়ে নেয়, যার মূল্য 65 লাখ টাকা। হেমা ঘড়ির মধ্যে করে ডায়মন্ড নেবে 6 লাখের। আর সাথী, যাকে অর্জুন ধরেছিল, সে তো চকলেটের মতো গিলে পেটের মধ্যে করে 52 লাখ মূল্যের হিরোইন নেবে। সবাই মুম্বাইয়ের উদ্দেশ্যে যায় যার যার জায়গা থেকে। মুম্বাইয়ের কাস্টমস অফিসার আব্বাস ওমরের কাছে তার স্পাই ভিকি জানায় হেমা নামের একজন অনেক বড় অঙ্কের আইটেম নিয়ে মুম্বাই যাচ্ছে, ধরতে পারলে বড় অ্যামাউন্ট পাবে। সব ডিটেলস নিয়ে অফিসার ওমর বেশ ফুর্তিতে তাকে ধরতে বসে থাকে, আর আমরা হেমাকে দেখি তার প্লেনে উঠতে। এমনকি পাশের যাত্রী এক পরিবার ও তাদের বাচ্চার সাথেও সে সুন্দর বন্ধুত্ব করে ফেলে। এই যে 4 জন স্মাগলার বা তস্কর, তারা প্লেনে করে আসছিল ঠিকই, কিন্তু এটা জানে না তাদের কপালে কি আছে আর 48 ঘন্টা আগে কি ঘটে গেছে হেড অফিসে। 48 ঘন্টা মানে 2 দিন আগে পার্লামেন্টের বিরোধী পক্ষ এই কাস্টমসের ভুলের জন্য দেশের অনেক বড় আর্থিক লস তুলে ধরে, আর এর দায় ফাইন্যান্স মিনিস্টারের উপরে পড়ে। এখানে আমরা ফাইন্যান্স বিভাগ নিয়ে আলাপ করতে দেখি। প্রতি বছর যে পরিমাণ সোনা বর্ডার পার করে তার অর্ধেকের কাস্টমসের টাকাও আসে না। কেন আসে না? গাফিলতিটা কোথায়? মন্ত্রী অবিনাশ বিভিন্ন কারণ তুলে ধরে, কিন্তু প্রধানমন্ত্রী কিছুই মানতে নারাজ। এখন আরও শক্ত করে কাজ করতে হবে। লাগলে দায়িত্ববান অফিসার জয়েন করাতে হবে, প্রমোশন দিতে হবে, না হলে ভবিষ্যৎ নির্বাচনে আসন নড়বড় হয়ে যাবে। তাই মন্ত্রী অবিনাশ ফাইন্যান্স বিভাগ থেকে বের হয়ে ফোন করে দায়িত্ববান, সৎ আর ক্ষমতাধর ক্ষুধার্ত কিছু অফিসারকে নিয়োগ করতে বলে।
এই সূত্র ধরে প্রকাশ কুমার নামের একজন স্ট্রিক্ট কাস্টমস অফিসার নিয়োগ পায়, আর আমরা প্রকাশ কুমারকে ডিউটিতে আসতে দেখি। এরপর দেখা যায় সাথী বেশ অস্থির হয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছিল। তখন প্রথম দৃশ্যের দুজনের একজন তাকে ফলো করে আর কাউকে ফোন করে জানায়, আর অন্যদিকে শালিনীকে দেখা যায় কাস্টমস অফিসারের কাছে এসে শুধু 3টা আইফোন এনেছে সেটা রেকর্ড দেয়, আর আশেপাশে দেখে বলে আপনার ভাগ সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। কাস্টমস অফিসার চুপচাপ সব ফর্মালিটি ব্যাগ পাসপোর্ট চেক করে ছেড়ে দেয় শালিনীকে। অফিসার ওমর এদিকে হেমাকে ধরার জন্য বসেছিল। হেমার তার সাথে পরিবার আসে, কিন্তু অফিসার ওমর ওই পরিবারকে যেতে দেয়, কিন্তু হেমাকে আটকে দেয়। হেমা প্রথম ইতস্ত করলেও অফিসারকে সহযোগিতা করে। অফিসার ব্যাগ স্ক্যান করে 3টি ঘড়ির বক্স দেখতে পায়। এরপর হেমাকে জিজ্ঞেস করে এগুলো ঘড়ি কিনা। হেমা বলে তার নাতি নাতনির জন্য গিফট। এরপর অফিসার ব্যাগ খুলে সেগুলোকে উল্টে পাল্টে বক্সের ভেতর চেক করে, কিন্তু কিছুই পায় না। হেমা ঘড়ি কেনার রিসিটও দেয়। অফিসার মুখ কালো করে তাকে ছেড়ে দেয়। হেমাও চুপচাপ হাসি মুখে বেরিয়ে আসে। এখানে একটা কথা বলা হয়নি, অপরাধীরা তাদের ব্রেন সঠিক ব্যবহার করলে বড় বড় সমস্যা সমাধান করতে পারত, কিন্তু তারা তা করে না। তো যাই হোক, হেমা এবার সেই পরিবারের সাথে যারা এসেছিল তাদের রুমে যায়, আর সেখানে বাচ্চা মেয়ের হাতে একটা পুতুল ছিল। মূলত তার মধ্যে করেই 31 কোটি টাকার পিঙ্ক ডায়মন্ড আনা হয়েছিল। তাহলে ভাবুন কিভাবে চোখের ধুলো দিল সে। এই বুদ্ধি ভালো জায়গায় কাজে লাগাতে পারত, কিন্তু তা সে করবে না। আর এই কাজের পরে দেখা যায় সে স্পাই ভিকিও মাল সঠিক খালাসের কারণে কমিশন পায়। মানে ভিকি তো একদিকে চোর, অন্যদিকে ঘরের মালিককেও সতর্ক করে রেখেছে। এরপর আমরা প্রকাশ কুমারকে দেখি চিফ কমিশনারের সাথে অফিসের চিফের সাথে দেখা করতে আসতে। আর দৃশ্য আবারও সাথীর কাছে যায়, যে ট্যাক্সি করে যাচ্ছিল আর খুব ঘামছিল। এরই মধ্যে ট্যাক্সি দাঁড় করিয়ে সে 2জন লোক ট্যাক্সিতে উঠে বসে। সাথী বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে নাকে ঘুষি মেরে চুপ করতে বলে। এরপর সাথী ফোন নিয়ে তার আঙ্কেলকে ফোন দিয়ে $50 লাখ মুক্তিপণ চায়। এরপর সেটা 25 লাখে ফিক্সড হয়। আঙ্কেল এরপর রঘু নামের একজনকে ডেকে বলে কাজ আসছে, আর তাকে সব বুঝিয়ে বলো। আবার দৃশ্য ফিরে আসে প্রকাশের কাছে। চিফ কমিশনার তার ফাইল দেখে বলে তোমার জয়েনিং কালকে, আর তুমি আজকে আসছো কেন? প্রকাশ বলে একদিন আগেই চলে আসলাম, ভাবলাম এয়ারপোর্ট ঘুরে দেখে নিই। চিফ তাকে তেমন একটা পাত্তা না দিয়েই চলে যাচ্ছিল। এরপর প্রকাশ বলে সে একটা রিপোর্ট বানিয়েছে, তাতে অনেক ফল্ট, এমনকি এখানের অফিসারদের ব্যাপারেও কথা আছে। চিফ তখন বিরক্ত হয়ে জিজ্ঞেস করে তোমার মনে হয় আমার অফিসাররা এই কাজে জড়িত? তারাও দুর্নীতি প্রশ্রয় দেয়? প্রকাশ হ্যাঁ বলে, কিন্তু চিফ তা মানতে নারাজ। তখনই সেখান থেকে বরুণ যাচ্ছিল। প্রকাশ তাকে আটকায় আর তার ব্যাগ চেক করবে বলে। বরুণ বলে তার তাড়া আছে আর তার ব্যাগ আগেই চেকিং হয়েছে। তবুও প্রকাশ জোর করে আর বরুণ না করতে থাকে। এরপর জোর করেই তার ব্যাগ আর সাইড ব্যাগ স্ক্যান করতে দেওয়া হয়, আর ল্যাপটপ ব্যাগ স্ক্যান করেই প্রকাশের সন্দেহ হয়। বরুণ বলে এতে কিছুই নেই, ল্যাপটপ অনেক ডেটা আছে, ফ্ল্যাশ হয়ে যাবে। প্রকাশ বলে কিছুই হবে না। এরপর ল্যাপটপের ব্যাক পার্ট খুলে সেই সোনার বার বের করা হয়। এবার বরুণ বলে এটা আমার না, অন্য কারো হবে, কিন্তু সবাই বুঝেই যায় এটা কার। তো পরে তো বরুণকে ধরে নিয়ে যাওয়া হয়। চিফ কমিশনার বুঝতে পারে যে এই অফিসারটা কাজের, তাই তাকে আজই জয়েন করতে বলে। প্রকাশ এবার চিফকে বলে এখানে 30 জন অফিসার আছে, তাদের বদলি করে নতুন কিছু অফিসার শিফট করলে কাজ ভালো হবে। কিন্তু চিফ বলে তোমার এইটুকু তো জানার কথা যে একসাথে 30 জনের অদল বদল করা সম্ভব না। এরপর চিফের কাছে একজন মন্ত্রীর ফোন আসে। তার একমাত্র জামাই আসছে সিঙ্গাপুর থেকে, তার প্রোটোকল দেখতে হবে। এই দায়িত্ব চিফ এবার প্রকাশকে দেয়, আর প্রথম দায়িত্ব হিসেবে ভালো করার কথা বলে। মন্ত্রীর জামাই তো মন্ত্রীর মতো সবকিছু পাবে। প্রোটোকল দেখা মানে ভিআইপি পার্সনকে ভিআইপি হিসেবে ট্রিট করা। এয়ারপোর্ট থেকে বাইরে পর্যন্ত তাকে কড়া সিকিউরিটির মধ্যে পৌঁছে দেয়া, আর সার্চ তো নামমাত্র। প্রকাশ শুধু ইয়াং আর সাহসী ছিল না, ছিল বুদ্ধিমানও। সে জানতো জামাইয়ের ভালো খিদমত না করলে কি হতে পারে, তাই সে জামাই সিদ্ধার্থ গুপ্তার এমন খিদমত করে যা মুম্বাই এয়ারপোর্টের অফিসার আর লোকেরা সারা বছর মনে রাখে। কিভাবে করে তা সামনেই দেখা যাবে। প্রকাশ প্রথমে সিসি রুমে যায় আর তার উপর নজর রাখে। সিদ্ধার্থ প্লেন থেকে নামে, কিন্তু কেউ তাকে রিসিভ করতে আসে না, অথচ তাকে ভিআইপি সার্ভিস দেওয়ার কথা ছিল। এইসব ভিড় ঠেলে সাধারণ মানুষের মতো এসে সিদ্ধার্থ প্রচুর বিরক্ত হয়, তবে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে সে নিজে মন্ত্রীকে বলেছে আর দায়িত্ব দেওয়াও হয়েছে। সিদ্ধার্থ বিরক্ত হয়ে একাই পার হতে থাকে, আর যেহেতু ভিআইপি সার্ভিস পাচ্ছে না তাই বেশ ঝামেলা পোহাতে হয়। প্রকাশ সিসিটিভি ফুটেজ দেখতে থাকে যে সিদ্ধার্থ কই যায়। এর মধ্যে 2বার চিফ ফোন করে প্রকাশকে, কিন্তু প্রকাশ ফোন কেটে দেয়। একটা জায়গায় গিয়ে প্রকাশ ক্যামেরা জুম করে ঘড়ি দেখে নেয়, দামি ঘড়ি। এবার সে বের হয়ে কাস্টমস অফিসার ওমরের লাইনে যায়। এখান থেকে সিদ্ধার্থের কাছে যাবে, আর সেখানে এক গার্ড থাপ্পাকে দিয়ে অফিসার ওমরকে এক প্রকার উস্কে দেয়। এবার সিদ্ধার্থ যাবার সময় তাকে অফিসার ওমরকে ধরে। কাস্টমস চেকিং ক্লিয়ার না করে সে চলে যাচ্ছিল। সিদ্ধার্থ প্রথমে অফিসারের নাম জিজ্ঞেস করে আর বলে আমাকে চেকিং করতে আসছো কেন? কেউ বলেনি আমার কথা? এরপর অফিসার তো হাতের ঘড়ি নিয়ে প্রশ্ন তোলে, এত দামি ঘড়ি? সিদ্ধার্থ বলে এটা মুম্বাই থেকেই কিনেছিল, কিন্তু অফিসার তো বড় দানের আশায় কিছুই শুনতে নারাজ। সিদ্ধার্থ 2 লাখ ঘুষও দিতে চায়, কিন্তু অফিসার শোনে না আর তাকে সাইডে একটা রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে
কোটি টাকার ঘড়ি আর মাত্র 2 লাখ ঘুষ, ভিখিরি মনে হয় আমাকে? সিদ্ধার্থ এবার তার শ্বশুরকে ফোন করে আর এইসব কিছু জানায়। পরের দৃশ্যে আমরা অফিসার আব্বাস ওমর সহ আরো কয়েকজন কর্মকর্তাকে দেখি প্রধান কর্মকর্তার সামনে, আর এদের সবার ট্রান্সফার হয়েছে একজনের ভুলের জন্য। অফিসার ওমর এই ভুল করার সময় বাকিরা তাকে আটকায়নি, এটাই ভুল। ভিআইপিকে এভাবে ট্রিট করায় তাদের ট্রান্সফার হয়, আর আগামী 10 বছর এই জামাইকে কাস্টমসে আটকানো যাবে না এমন ছাড়পত্র সে পেয়ে যায়। মন্ত্রী পরিষদের আদেশে এই ট্রান্সফার, তাই কারো কিছু করার নেই। সবারই মন খারাপ, সবাইকে ডিউটি ক্লিয়ার করে যাবার নির্দেশ দেওয়া হয়। এইদিকে চিফ কমিশনার তো একদম প্রকাশকে ডেকে কথা শোনায়। প্রকাশ বলে, এখানে আমাকে আপনাকে কেউ ধরবে না। আমার ডিউটি কাল থেকে ছিল, তাই ডকুমেন্টসে আমার রিপোর্ট পাবে না। আর আপনার আমার মধ্যে কথার তো রেকর্ড নেই। চিফ বলে, সে ঠিক আছে, কিন্তু এটা কেন করতে গেলে? এমনি অফিসার শর্ট আছে। এইবার প্রকাশ 3 জনের নামের লিস্ট দেয়: অর্জুন মিনা, রবি গুজার আর মিতালি কামাক। এদের সাসপেনশন তুলে নিতে হবে। চিফ জিজ্ঞেস করেন, এদেরকে চেনো? প্রকাশ বলে, চিনি না, তবে শুনেছি খুব রেপুটেশন ছিল। এরপর আমরা আবার সেই দৃশ্যে ফিরে যাই যেখানে সাথীকে কিডন্যাপ করে রাখা হয় আর তাকে বেঁধে রাখা হয়েছিল একটা রুমে। হঠাৎ সেখানে রঘু চলে আসে আর গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে 2 জন সাথীকে রেখে পালিয়ে যায়। রঘু গুলি করলে একজনের হাতে লাগে। পরে সাথী তাদের পেছনে দৌড়ে যাচ্ছিল আর আমরা কাহিনীর শুরুতে তাই দেখছিলাম। আর এই ঘটনা রিপিট হয়ে এবার সেই ঘাট পর্যন্ত আসে যেখানে অর্জুন সাথীকে গাড়িতে তোলে। আসলে অর্জুনের কাছে সাথীর এই হিরোইন পাচারের খবর আগে থেকেই ছিল, তাই সেই সূত্র ধরে সে 2 জনকে নিয়ে কিডন্যাপ করায়। আর এরা হচ্ছে মুসা আর টনি। এরা এখন নৌকায় করে পালিয়ে গেছে। আর অর্জুন একটা বিল্ডিং এর ওপর সাথীকে নিয়ে আসে আর নিজে 50 লাখ টাকা নিয়ে নেয়। টাকার ব্যাগ যখন অর্জুনের হাতে, তখন তার কল আসে। একজন কাস্টমস অফিসার জানায় তার সাসপেনশন অর্ডার তুলে নেওয়া হয়েছে, দ্রুত অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সঙ্গে দেখা করতে হবে। অর্জুন সাথীকে মুক্তি দিয়ে বলে, রঘু শেঠকে বলে দিস আমার চাকরি ফিরে এসেছে। আমার এয়ারপোর্টে যেন তোদের এই কাঠপুতুলদের আর দেখতে না পাই। রঘু বলে, এত ইমানদার হয়ে গেলি যখন, তাহলে টাকাও ফেরত দে। অর্জুন বলে, টাকার ব্যাগ হাতে আসার পর কল আসছে যে চাকরি ফিরে পেয়েছি, এই জন্য টাকা আমার হয়ে গেছে। আগে কল আসলে টাকাটা সেঠেরই থাকতো। এরপর অর্জুন বেরিয়ে পড়ে, কিন্তু তার কার মুখোমুখি হতে হবে সেটা সে এখন আন্দাজ করতে পারেনি। বাঘ, সিংহ নাকি অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী। এইবার আমরা একজন মহিলাকে দেখি যে বাচ্চা নিয়ে তরকারি বাজারে আসছে। সব দোকান ঘুরে দাম যাচাই করে দেখে দেখে সবজি কিনছে। সবজি নেওয়ার সময় সে হাতে ধরে বুঝতে পারে যে এতে ওজন কম আছে। সবজিওয়ালা তর্ক শুরু করে যে কম নেই, কিন্তু মহিলা মানতে নারাজ। তিনি প্রতিবাদ করেন। সবজিওয়ালা আবার বলে সে ওজন করে দেখিয়ে দিচ্ছে। এবার সে ওজন করে দেখায় যে 4 কেজি আছে, কিন্তু মহিলা বলে, আমি হাতে ধরে বলে দিতে পারি 3.5 কেজি আছে, আপনি বলছেন 4 কেজি। হয় ঠিক করে মাপুন, নাইলে অনেক ঝামেলা হয়ে যাবে। সবজিওয়ালা এবার ভয়ে তার চোরামি স্বীকার করে সে ওজনে কারচুপি করেছেন। তো তখনই মহিলার কল আসে, আর কলটা আসে অফিসারের কাছ থেকে। এই মহিলার কেউ নয়, সাসপেন্ড হওয়া অফিসার মিতালি কামাত। তার সাসপেনশন আজ উঠে গেল। এইবার মিতালি সম্পর্কে বলা যাক। মিতালি হচ্ছে তাদের টিমের চলন্ত এনসাইক্লোপিডিয়া। তাকে গুগলও বলা যায়। যেখানে অন্য অফিসাররা সাধারণ বিদেশি জিনিসের দামও ঠিকঠাক জানে না, সেখানে মিতালি গুগল থেকে রেয়ার অ্যান্টিক জিনিসের দাম নিয়ে ধারণা রাখত, যাকে এক প্রকার তার প্যাশনই বলা চলে। আর এইভাবে সে কাস্টম ধরতে পারত ট্যাক্সের বিষয়ে। মিতালি সিঙ্গেল মাদার, এক মেয়ে নিয়ে তার সংসার বেশ ভালোই যাচ্ছিল। এরপর আমরা এয়ারপোর্ট কাস্টমস চেকিং এরিয়া দেখি, যেখানে একজন লোক এক কাস্টমস কর্মচারীর কাছে এসে তার নেমপ্লেট দেখে বলে, উর্বিল, কোথায় বাড়ি? ছত্তিশগড় নাকি? কত বছর হলো চাকরির? উর্বিল কোনো উত্তর না দিয়ে সরে দাঁড়ায়, বলে, এসব কথার মানে কি? পরে লোকটা এগিয়ে এসে বলে, দূরে যেই বিদেশিদের দেখছে তার কাছে কিছু পাবে না। ওইদিকে ওই বুড়ো দম্পতির কাছেও কিছু নেই। তারা প্রিয়জনের সৎকার করে ছাই নিয়ে আসছে। সামনে একটা নেভি ব্লু জ্যাকেট পরে লোক দেখা যায়, তাকে ধরলে কাজ হতে পারে। উর্বিল বলে, এসব আমাকে বলে লাভ কি, আর আপনি কি করে জানেন? লোকটা বলে, আমি সান্তা ক্লজ। তোমার চেহারা দেখে বোঝা যায় এ পর্যন্ত একটা কেসও ধরতে পারোনি। উর্বিল মুখ কালো করে সেই লোকের কাছে যায়, তাকে জিজ্ঞেস করে কোথা থেকে আসছে আর পাসপোর্ট দেখতে চায়। লোকটা কিছুটা ইতস্ত করে আর সে ব্যাংকক থেকে আসছে জানায়। পাসপোর্ট চেক করতেই তার জ্যাকেটের পকেট থেকে 2টা বিরল প্রজাতির ছোট বানর বেরিয়ে আসে। উর্বিল তো ভয় পেয়ে যায়, পরে জিজ্ঞেস করে, এইসব কি? এইখানে এসব অবৈধ, আপনি জানেন না? অন্যদিকে সবাই তো ভিডিও করতে শুরু করে। এই বানরগুলো এখানে অবৈধ, কিন্তু বড় লোকদের বাচ্চারা আবার সেগুলো পোষা প্রাণী হিসাবে বেশ দাম দিয়ে কেনে। আর তাই এই অবৈধ পথকেই এই লোকটা বেছে নিয়েছে। এখন থেকে 12 ঘন্টা আগে ব্যাংককের চাচা চৌকি মার্কেট থেকে এই 2টা বানর কিনে তাদেরকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে জ্যাকেটের পকেটে নিয়ে সে চলে এসেছে। কিন্তু ফ্লাইট দেরি হওয়ায় বানরের নেশার ঘোরের সময় কেটে যায় আর সে কাস্টমস অফিসেই বেরিয়ে পড়ে বাদরামি করতে। কিন্তু এই ঘটনা সান্তা ক্লজ কিভাবে জানলো তা তো উপরওয়ালাই জানে। এই সান্তা ক্লজ হচ্ছে রবীন্দ্র গুজ্জার। গুজ্জারের পুরো পরিবার বলতে গেলে ইনকাম ট্যাক্সের জব করে। আর ইনকাম ট্যাক্স মানেই যে কত শত ঘুষ নিয়ে টাকা জমিয়েছে তারা এর কোনো শেষ নেই। টাকার পাহাড় আছে মনে হয় এই পরিবারের।
সম্পদের প্রদর্শনী করা হলে গুজরারের পরিবার প্রথম হবে সেখানে, কিন্তু গুজরারের এসব কাজ একদম পছন্দ না। তাই সে কাস্টমস অফিসার হয়, আর শুরু থেকে এখন পর্যন্ত সে কোনো ঘুষ নেয়নি আর নেবেও না, এমন প্রতিজ্ঞা করেছে। সবাই তাকে পাগল মনে করত। তার ফ্যামিলিতে তো দাম ছিল না বললেই চলে, তবে সে পাগল না, বরং ভদ্র রোমান্টিক একটা মানুষ। কাস্টমস অফিসে একটা শপে কাজ করা সুন্দর সুশীল মেয়ে মীনাক্ষীকে দেখে তার পছন্দ হয়। দুজনের মধ্যে প্রেম শুরু হয়, আর এরই মধ্যে 2 বছর কেটেও যায়। এখন তারা একসাথে ব্রেক নেয় আর বাইরে কফি খেতে যায়, কারণ এয়ারপোর্টের কফি অনেক দামি, যা ইমানদার গুজরারের পক্ষে খরচ তোলা সম্ভব না। দুই পরিবারের পছন্দ হয় আর বিয়ের কথা আগায়। গুজরারকে মীনাক্ষীর পরিবার এই কারণে পছন্দ করে, কারণ সে যৌতুক নেবে না, এমনকি ধুমধামে বিয়ে না করে সিম্পল কোর্ট ম্যারেজ করবে। এই চিন্তায় আগেভাগেই তারা কোর্টে গিয়ে উকিলকে দিয়ে ফর্মালিটিস পূরণ করে, আর বিয়ের দিন সেজেগুজে রেডি হয়ে মিতালি আর অর্জুনকে নিয়ে রেজিস্ট্রি অফিসে যায়। এভাবে সারাদিন পার হয়ে যায়। মীনাক্ষী আসে না, কল দিলে পাওয়া যায় না, ধরে না। সবশেষে সন্ধ্যার সময় মেসেজ আসে, সরি, আসতে পারবো না। আসলে মীনাক্ষী ভেবেছিল গুজরারের সততা শুধু পরিবারকে দেখানোর জন্য, কিন্তু গুজরার আসলেই সৎ, ঘুষ নেয় না এবং ইনকামও এই জন্য কম। এটাই মীনাক্ষী মেনে নিতে পারে না আর বিয়ে ক্যান্সেল করে দেয়। বাহ! আর এভাবেই প্রেমের কাহিনীও শেষ হয়ে যায়। ঘটনা চলে আসে বর্তমানে। অর্জুন তার সেই টাকার ব্যাগ নিয়ে অফিসে ঢুকে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিল। এদিকে মিতালি আর গুজরার অফিসে চলে আসে আর তাদের দেখাও হয়। মিতালি বলে, তোমার বন্দোবস্ত তাহলে শেষ হলো? গুজরার বলে, তোমারও শেষ হচ্ছে জানলেও অভ্যর্থনার ব্যবস্থা করতাম। তারপর তার স্টাফ রুমের দিকে যায়। এরপর অর্জুন যখন এসে রাহুলের রুমের দিকে যাচ্ছিল, তখন ওখানে কিছু অফিসার স্টাফ তাকে দেখে অবাক হয়, কারণ সে তো সাসপেন্ড আছে, তাহলে অফিসে কি? অর্জুন এরপর সেই কল করা অফিসারকে কাছে নেয়, 50 লাখ টাকার ব্যাগ দিয়ে বলে লকারে জমা করে দিতে, আর জিজ্ঞেস করে শুধু তাকেই ডাকা হলো নাকি আরো কেউ আছে। সে জানায় মিতালি আর গুজরার আছে, ত্রিমূর্তি ছাড়া কিভাবে সম্ভব কাজ। অর্জুন একটা হাসি দেয়, তারপর স্টাফ রুমের দিকে যায় আর সেইখানে গুজরার আর মিতালির সাথে সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করে। এরপর তাদেরকে প্রকাশের রুমে ডেকে আনা হয়। প্রকাশের ফোনে কথা বলছিল সে, কথা শেষ করে পরিচিত হয় তাদের সাথে। প্রকাশ বলে তাকে এখানে স্মাগলার ধরতে আর এই বেআইনি কাজ বন্ধ করতে নিয়োগ দেওয়া হয়েছে, আর এতে আমার আপনাদের হেল্প লাগবে। আমি আসার পর অনেক খোঁজ খবর নিয়ে আপনাদের ব্যাপারে তথ্য পেয়েছি, শুনেছি আপনাদের সাসপেন্ড করা হয়েছে, তো ওয়েলকাম ব্যাক। আমি থাকতে আপনারা চিন্তা করবেন না, যাকে ইচ্ছা ধরতে পারেন। আমি চাই এয়ারপোর্ট যেন দুর্নীতিমুক্ত হয়, আর এর জন্য যা কিছু হবে তার দায়ভার আমি নেব, আপনাদেরকে ভাবতে হবে না। এরপর প্রকাশ সবচেয়ে বড় স্মাগলার বড় চৌধুরীর সম্পর্কে একটা রিপোর্ট দেখানো শুরু করে। চৌধুরী সিটির হেড বড় চৌধুরী যে মিলান শহরে বসে মুম্বাই, ব্যাংকক, ইতালি, ইথোপিয়া, আলদিরা সহ আরো অনেক জায়গায় স্মাগলিং চালাচ্ছে। এদের গল্প শুরু হয় আরো আগে। বড় চৌধুরী আর ছোট চৌধুরী 2 ভাই। ছোট চৌধুরী বিভিন্ন বেআইনি কাজ করে আর বড়জনকে সাহায্য করে। বড়জন পড়াশোনা করে বড় হয়ে ছোট ভাইকে নিয়ে সঠিক পথে চলার জন্য কষ্ট করতে থাকে। ছোট ভাইয়ের বেআইনি পথে অনেক নাম হয় আর বড় বড় গ্যাং তাকে অফার করে, কিন্তু সে শান্ত জীবনই পছন্দ করত। এর মধ্যে একদিন পরিশ্রমের ফসল পায় বড় ভাই, ইঞ্জিনিয়ারিং পাশ করে, আর সেই খুশির দিন নেমে আসে অন্ধকারে। বড় ভাইয়ের সাথে খুশি উদযাপন করতে আসার পথে গুন্ডাদের গুলিতে মারা যায় ছোট ভাই। আর সেদিন থেকে বড় ভাইয়ের জীবন পাল্টে যায়। সে তার সব ডিগ্রি ছোট ভাইয়ের চিতার সাথে জ্বালিয়ে দেয়, আর এরপর শর্মাজির সাহায্যে এক এক করে প্রথমে তাদেরকে শেষ করে যারা ছোটকে মেরেছে। এরপর সে নেমে যায় সিন্ডিকেট ব্যবসায়। তখন মোবাইল নতুন নতুন প্রচলন হয় আর ইন্ডিয়ায় মোবাইল সিন্ডিকেট অনেকেই করত, কিন্তু বড় চৌধুরী শুরু করে মেমোরি কার্ড সিন্ডিকেট, আর কম সময়ে সে অনেকগুলো ডিল শেষ করে। এরপর আস্তে আস্তে সে বড় পরিসরে যায়, স্মাগলিং করে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিস নিয়ে আসতে থাকে। এভাবে চলতে চলতে সে এয়ারপোর্টে খেয়াল করে কিছু অফিসারদেরকে টাকা দিয়ে কেনা যায়, আর বড় চৌধুরী তাদের সাথে ডিল করে কমিশন দিয়ে। তার ব্যবসা আরো বড় হয়। আরো বড় হবার সাথে তার আরো লোক দরকার ছিল, এজন্য আসে আন্না, সুরেশ আর ভাতিজা রাহুল। আন্নার সাথে বড় চৌধুরী মিডল ইস্ট থেকে সোনা স্মাগলিং করে, আর কার্লোসের মাধ্যমে ইথিওপিয়া থেকে ড্রাগস, যেটার দায়িত্ব আবার রমেশের ভাইয়ের হাতে। মানে ওই যে সাথীকে কিডন্যাপ করার সময় যে লোক দেখা যায়, সাথীর আঙ্কেল হিসাবে রঘুকে পাঠায় সে। এরপর আসে মিসেস সাইয়ান, যে লন্ডন আর ইতালিতে বিজনেস সামলায় আর লাক্সারি ব্যাগ আর পার্স স্মাগলিং করে। তাদের এই ধান্দা প্রায় 20 বছরের বেশি সময় ধরে চলছে। এরপর মিলানের এক ফ্যাশন শোর ফটোশুটে প্রিয়াঙ্কা নামের এক বিদেশি মডেলকে বড় চৌধুরীর পছন্দ হয়, আর ভালোবেসে মেয়েটাও চৌধুরীকে বিয়ে করে কনভার্টেড হয়। এরপর তার নাম হয় বিনতা চৌধুরী, আর এরা এখন ইতালির কোমো লেকের পাশে একটা বাংলোতে থাকে। তাদের একটা ছেলেও আছে। এইসব কাহিনী বলার পরে প্রকাশ বলে, এখন আপনাদের এই চৌধুরী সিন্ডিকেটকে নির্মূল করতে হবে। আপনারা আগে যা করতেন তাই করবেন, শুধু আরো বেশি তৎপর হতে হবে। একদম শিকড় থেকে দুর্নীতিকে তুলে ফেলতে হবে। যে যাই হোক, যত বড় কর্মকর্তাই হোক, দুর্নীতির সাথে জড়িত হলে কাউকে বাদ দেবেন না। অর্জুন এখানে বলে তাদের আরো অফিসার লাগবে, কিন্তু মিতালি উল্টো জিজ্ঞেস করে, স্যার আপনার কি ট্রান্সফার দ্রুত হয়ে যাবে না? মানে আমাদের দায়িত্ব দিয়ে পরে আপনি হাওয়া হয়ে গেলে তো আমরা বিপদে পড়ব। প্রকাশ বলে, ইলেকশন রেজাল্ট পর্যন্ত এখানে আসি, চিন্তা নেই, আপনারা কাজে মন দিন। বাইরে এসে গুজরার বলে, মিতালি এসব জিজ্ঞেস করা ঠিক হয়নি।
মিতালি বলে, আর এই জেনে রাখা ভালো, দেখা গেল আমাদের ফাঁসি এসে ভেঙে গেল। এরই মধ্যে গুজ্জারের নজর পড়ে মীনাক্ষীর দিকে। সে মীনাক্ষীর কাছে গিয়ে দাঁড়ায়। মীনাক্ষী তাকে সিন ক্রিয়েট করতে নিষেধ করে, কিন্তু গুজ্জার একটা রিসিট ধরিয়ে দিয়ে টাকা দাবি করে। 450 টাকা সেদিন খরচ হয়েছে শুধু শুধু, বিয়ের জন্য সে আসেনি, তাই এটা লস, তাই তাকেই দিতে হবে। মীনাক্ষী জিজ্ঞেস করে, তুমি আমার থেকে টাকা চাইছো? গুজ্জার বলে, আমার মেহনত করে ইনকাম করা টাকা। মীনাক্ষী বিরক্ত হয়ে তার এক ফ্রেন্ডের কাছ থেকে 500 টাকার নোট এনে দেয়। গুজ্জার পকেটে খুঁজে ভাঙতে পায় না দেখে মীনাক্ষী বলে, রেখে দাও খুচরো। গুজ্জার রেগে বলে, আমি কি হোটেলের বেয়ারা নাকি যে টিপস রাখবো? এরপর অর্জুনকে ডাক দেয় আর খুচরো দিতে বলে, কিন্তু পরেই মনে পড়ে অর্জুনের গাড়ির তেল খরচ হিসাব করলে 500ই হবে, তাই সে 500 নিয়ে চলে যায়। অর্জুন গুজ্জারের হয়ে মীনাক্ষীর কাছে ক্ষমা চায়। এরপর দৃশ্য যায় ইতালির কোমো লেকের পাশের বাংলো বাড়িতে, যেখানে বড় চৌধুরী পরিবার নিয়ে থাকে। শর্মাজি সেখানে দেখা করতে আসে। এসে এত কাস্টমস অফিসার ট্রান্সফার হলো, এতে তাদের বিজনেসে কিছুটা ভাটা পড়বে। এটা কিভাবে হলো তা জানতে এসেছে শর্মাজি। বড় চৌধুরী বলে, অফিসার ওমরের জন্য এটা হয়েছে। শর্মাজি জিজ্ঞেস করে, নতুন কার আসছে? বড় চৌধুরী বলে, সন্ধ্যার মধ্যে জানা যাবে, এত টেনশনের কি আছে? এরপর দেখা যায় অর্জুন মিতালি গুজ্জারের অফিসে আসতে আসতে আলাপ করছে কাদের নিয়ে টিম বানানো যাবে আর কারা কারা জয়েন করতে আগ্রহী। এইভাবে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রীলতা, ভিনসিট, সাজ্জাদ আর কেপি এদেরকে মুম্বাইতে নিয়ে আসে। এদের সাথে অর্জুন প্রকাশকে পরিচয় করিয়ে দেয় আর বুঝিয়ে দেয় তাদের কাজ কি আর কিভাবে করতে হবে। সবাই যার যার কাজে লেগে পড়ে। অর্জুন কাস্টম ডকুমেন্টস আর সিসিটিভি ফুটেজ চেক করার দায়িত্ব নেয়। গুজ্জার প্যাসেঞ্জারের লিস্ট, কামিং গোয়িং ইন ডিটেলস চেক করে, আর মিতালি লাগেজ স্ক্যানিং এর দায়িত্ব নেয়। অন্যরাও তাদের দায়িত্ব অনুযায়ী ডিউটি শুরু করে। এরপর আমরা দেখি মিতালি আর কেপি লাগেজ স্ক্যানিং করছে, তখন উর্বিল এসে তাদের কাজে উকি মেরে দেখতে থাকে। মিতালি তখন একটা প্রশ্ন করে, কিন্তু ঠিকঠাক উত্তর দিতে না পারায় কেপি আর মিতালি দুজনেই হাসে। এরপর কেপিকে বলে একে হাতে কলমে ট্রেনিং দিতে। এরপর একটা মেল লাগেজ আসে আর উর্বিলকে চেক করতে বলা হয়। এতে ছিল শ্যাম্পু, টয়লেট্রিজ, গোল্ড চেইন, চকলেট, খেলনা আর টুকটাক কিছু। খেলনা ছিল স্টেনলেস স্টিলের। উর্বিলের মতে তাকে ছেড়ে দেওয়া যায়, কিন্তু মিতালি তাকে চেকিং করতে নিয়ে যায় আর মেয়েটার ব্যাগ থেকে বের হয় সবকিছু। মিতালি সব খুঁটে দেখে আর জিজ্ঞেস করে, এত বড় খেলনা কেন? মেয়েটা বলে, তার ভাগ্নির জন্য নিচ্ছে। টেডি বিয়ার টাইপ খেলনা বড়ই হয়। মিতালি বলে, এটা লিমিটেড এডিশন হাই ব্র্যান্ডেড টয়, ব্ল্যাক মার্কেট ছাড়াই দাম লাখের কাছে হবে। এখন আপনি ট্যাক্স দেবেন নাকি এটা জমা রেখে আপনাকে আদালতে নেব? মেয়েটা ট্যাক্স দিবে বলে আর তাকে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। উর্বিল জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি কি করে জানলেন এর এত দাম হবে? মিতালি বলে, কারণ ইন্টারনেটে শুধু সোশ্যাল মিডিয়া, টিকটক আর ইনস্টাগ্রাম রিলসের জন্য নয়, আর অনেক কিছু আছে এখানে। তুমি বরং এক চক্কর দিয়ে লাইনে কয়টা বাথরুম আছে তাই গুনে আসো। উর্বিল বলদের মতো সেই বাথরুম গুনতেই যাচ্ছিল। অন্যদিকে অর্জুন তখন সিসিটিভি ফুটেজে সব চেক করছিল কোথায় কি হচ্ছে। তখন তাকে ইনফরমেশন রুম থেকে গুজ্জার কল করে আসতে বলে। গুজ্জারের রুমে গেলে অর্জুন একটা মেয়ের ডিটেলস দেখায় যে 3 মাসে 12 বার আপ ডাউন করেছে আর 1 বছরে অনেকবার। অর্জুন বলে, বড় লোকের মেয়ে মনে হয়, হতেই পারে, সমস্যা কি? গুজ্জার বলে, মেয়ে রাখো, ওর ফ্লাইট ডিটেলস দেখো। ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক, ডোমেস্টিক থেকে আবার অন্য ডোমেস্টিকে গিয়ে ইন্টারন্যাশনাল, মানে ইন্টারন্যাশনাল আলাদা হলেও ডোমেস্টিক বারবার আলাদা হবার বিষয় সন্দেহজনক। অর্জুন বলে, আমি দেখছি বিষয়টা। অর্জুন এবার ব্যাপারটা দেখতে যায়। মেয়েটার নাম প্রিয়া, খুব চান্দানি। তার ফ্লাইট প্যাটার্ন নজর কাড়া, এজন্য অনেক স্মাগলিং সহজ। যেমন একটা প্লেন যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়ে দেশে আসে, তখন সেটা আবার ডোমেস্টিক হয়ে দেশের আরেক জায়গায় যায়। মানে ইন্টারন্যাশনালি যে প্রোডাক্ট আসে সে প্লেনের বাথরুমের জিনিসগুলো লুকিয়ে আসে, আর দেশে আসা মানে সেটা তো বর্ডারে চলেই আসলো। আর এরপরে যখন ওই প্লেন নতুন ফ্লাইট নিয়ে আরেক দেশের এয়ারপোর্টে যায়, তখন পথে দেশের বাথরুম থেকে সেই প্রোডাক্ট নিয়ে নেয়। দেশের ভেতরে ফ্লাইটে তেমন চেকিং হয় না, কারণ দেশের মধ্যে কেউ স্মাগলিং করবে তা মনেই করে না কেউ। তো প্রিয়া ঠিক এইভাবেই স্মাগলিং করে। অর্জুন এবার প্রিয়ার সাথে দেখা করে আর তার বোর্ডিং পাস চেক করার সময় কথা বলার অজুহাতে বলে দেয় যে আমাদের টিমের এক অফিসার তোমার ফ্লাইট প্যাটার্ন নিয়ে সন্দেহ করছে, সাবধান হও। মেয়েটা শব্দ হয়ে যায়, কিন্তু অর্জুন কি মেয়েটার উপকার করলো? কিন্তু কেন? তাহলে কি অর্জুনও এর সাথে জড়িত? এরপর আমরা দেখি প্রিয়া মুম্বাই এয়ারপোর্টে নামলে সেখানে চেকিং করার জন্য অর্জুন আসে। অর্জুন বোর্ডিং পাস চেক করতে থাকে আর আস্তে আস্তে বলে, তোমার MOR ট্রাভেল প্যাটার্ন আমার একজন অফিসারের নজরে পড়েছে। প্রিয়া বলে, ওটা আমার না। অর্জুন প্রিয়াকে বলে, আমি তোমাকে রাতে পিক করব। এরপর প্রিয়া চলে যায়। এরপর স্টোরি 9 মাস পিছিয়ে যায় আর আমাদের প্রিয়ার স্টোরি দেখানো হয়। প্রিয়া একজন এয়ার হোস্টেস ছিল। প্রিয়ার সাথে পাইলট শুভম কাপুরের সম্পর্ক ছিল। একদিন মুম্বাই এয়ারপোর্টে প্রিয়া শুভমের সাথে কথা বলে। সবার চলে যাওয়ার পর সেখানে অর্জুন এসে প্রিয়াকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি খবর পেয়েছি আপনার সাথে গোল্ড আছে। অর্জুন প্রিয়াকে ধরে নিয়ে যায়। এরপর প্রিয়া তার শরীর থেকে সব গোল্ড বের করে অর্জুনের সামনে রাখে। অর্জুন প্রিয়াকে এই গোল্ড স্মাগলিং নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রিয়া কাঁদতে শুরু করে। অর্জুন বলে, আপনি এসব কেন করছেন? প্রিয়া তখন বলে, শুভম আমার হবু হাজবেন্ড। আমরা বিয়ে করে মুম্বাই একটি বাড়ি কিনতে চাইছি, কিন্তু আমাদের স্যালারি দিয়ে এটা সম্ভব নয়। তখন অর্জুন প্রিয়াকে শুভমের স্ত্রী আর বাচ্চার ফটো দেখিয়ে বলে, এটা রোহিণী কাপুর, আপনার হবু হাজবেন্ড শুভমের স্ত্রী।
দিল্লি মল রোডে সে তার 2 বাচ্চা আর কুকুরের সাথে থাকে। তুমি চতুর্থ এয়ার হোস্টেস, যাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শুভম এসব কাজ করিয়েছে। এসব শুনে প্রিয়া অঝরে কাঁদতে শুরু করে। প্রিয়া বলে, এখন আমি কি করব? অর্জুন প্রিয়াকে বলে, আমার কাছে তোমার জন্য একটি অফার আছে, যা করছো করে যাও, আমি শুভমকে ধরতে চাই। প্রিয়াও শুভমকে শাস্তি দেওয়ার জন্য অর্জুনের অফারে রাজি হয়ে যায়। এরপর প্রিয়া অর্জুনের প্ল্যান অনুযায়ী শুভমের সাথে ব্যাংকক যায়। সেখানে শুভম একটি চকলেটের বক্সে 5টি সোনার বার নিয়ে সেগুলো তাকে ইন্ডিয়াতে নিয়ে যেতে বলে। প্রিয়াও তখন শুভমের সাথে তার নাটক চালিয়ে যায়। শুভম বাইরে গেলে প্রিয়া শুভমের ব্যাগে ওই 5টি সোনার বার ঢুকিয়ে দেয়। এরপর প্রিয়ার শুভম যখন ইন্ডিয়াতে নামে তখন চেকিংয়ের সময় অর্জুন শুভমের ব্যাগ আটকায়। শুভম তখন নিজেকে নিয়ে সাফাই দিতে শুরু করে আর অর্জুনকে তার ব্যাগ চেক করতে বাধা দিতে থাকে। তা সত্ত্বেও অর্জুন তার ব্যাগ চেক করে আর সেখান থেকে 5টি সোনার বার বাজেয়াপ্ত করে। শুভম তখন প্রিয়ার দিকে তাকিয়ে দেখে প্রিয়া হাসছে। এটা দেখে শুভম বুঝতে পারে প্রিয়াই এটা করে তাকে ফাঁসিয়েছে। অর্জুন তখন শুভমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এভাবেই প্রিয়াকে কাজে লাগিয়ে শুভমের মতো একজন স্মাগলারকে অর্জুন অ্যারেস্ট করে। এই কাজের সূত্র ধরেই অর্জুনের সাথে প্রিয়ার ভালো সম্পর্ক তৈরি হয়। এরপর অর্জুন প্রিয়াকে বলে, আলডেরাতে একটি বড় গোল্ড স্মাগলিং এর র্যাকেট আছে, এতে আমার তোমার সাহায্য চাই। তুমি কি এতে কাজ করতে চাও? প্রিয়া বলে, তুমি জানো আমি করব, এজন্যই তুমি আমাকে অ্যারেস্ট করুন, তাই না? অর্জুন বলে, তারা অনেক ডেঞ্জারাস, তুমি মানা করলেও আমি মেনে নেব। কিন্তু প্রিয়া তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর অর্জুন অফিসে গিয়ে প্রিয়াকে ওই আলডেরার স্মাগলারদের ব্যাপারে পরিচয় করায়। সেখানেই প্রথমে অর্জুন আন্নার ছবি দেখিয়ে প্রিয়াকে বলে, আলডেরা থেকে যত সোনা ইন্ডিয়াতে আসে তার পেছনে আন্নার হাত আছে। কেরালা গ্রামে আন্নার মর্যাদা উপরওয়ালার মতো, কারণ সে অনেক মানুষকে এখানে জব দিয়েছে। কিন্তু কেউ জানে না যে আন্না তাদের ম্যান পাওয়ার কনসালটেন্সির মাধ্যমে অভাবী মানুষকে আইডেন্টিফাই করে তাদেরকে নিয়ে নিজের কুরিয়ার হিসেবে ইউজ করে। অর্জুন সুরেশ আর রাহুলের ছবি দেখিয়ে প্রিয়াকে তাদের সাথে পরিচয় করায়। অর্জুন বলে, আন্নার ভাতিজা রাহুল এমিরেট ফ্লাইটে প্রায় মুম্বাই আসা যাওয়া করে। প্রিয়া বলে, সে তো এমিরেট ফ্লাইটে আসে, কিন্তু আমি তো ফ্লাই থাই এয়ারওয়েজে আসি। অর্জুন বলে, এটা কোনো ব্যাপার না। অর্জুন তখন প্রিয়ার এমিরে কাজ করার ব্যবস্থা করে দেয়। রাহুল এমিরে ফ্লাই করলে প্রিয়া প্রতিবারই রাহুলের কাছে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে থাকে। অর্জুনের প্ল্যান অনুযায়ী প্রিয়া রাহুলকে পটিয়ে ফেলে। রাহুল তখন প্রিয়াকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, আলডেরাতে এলে আমার সাথে যোগাযোগ করবে, এখানে আমরা দেখা করব। এরপর প্রিয়া আলডেরাতে গিয়ে অর্জুনের সাথে রেস্টুরেন্টে প্রায় সময় কাটায়। সেখানে প্রিয়া স্মাগলিং নিয়েও আলোচনা করে। একদিন ফ্লাইটে প্রিয়া রাহুলের সামনে কান্নার নাটক করে বলে, আমাকে এই জব থেকে বরখাস্ত করে দিয়েছে। রাহুল ভাবে যেহেতু প্রিয়া একজন এয়ার হোস্টেস, সেহেতু তাদের গোল্ড স্মাগলিং এর ক্ষেত্রে প্রিয়া তাদেরকে সাহায্য করতে পারবে। তাই রাহুল প্রিয়াকে তাদের দলে কাজ করার প্ল্যান অফার করে। প্রিয়া তো এটাই চাইছিল। ফাইনালি প্রিয়া তার প্ল্যান অনুযায়ী আন্না গ্যাংয়ের কাছে পৌঁছে যায় আর রাহুল প্রিয়াকে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে সে প্রিয়ার সাথে আন্না আর সুরেশের পরিচয় করিয়ে দেয়। আন্না প্রিয়াকে তাদের দলে অ্যাকসেপ্ট করলেও সুরেশ প্রিয়াকে সন্দেহ করতে থাকে। রাহুল প্রিয়াকে তাদের ফ্যাক্টরির সমস্ত কিছু ঘুরিয়ে দেখায় আর প্রিয়া এরপর তাদের সাথে কাজ করতে শুরু করে। তারা কনসাইনমেন্ট কিভাবে ইন্ডিয়াতে নিয়ে যাবে সেসব বিষয়ে প্রিয়া তাদের বিভিন্ন আইডিয়া দেয়। প্রিয়া এই সব কিছুর ব্যাপারে অর্জুনকে ইনফর্ম করতে থাকে। তার সিন প্রেজেন্টে ফিরে আসে। প্রিয়া আলডেরা থেকে মুম্বাই ফিরে এসে অর্জুনকে সব কাস্টমস অফিসারের লিস্ট দেয় যারা আন্নার সাথে কাজ করত। সেখানে অর্জুন অফিসার পাটেলের নামও দেখতে পায়। অর্জুন প্রিয়াকে জিজ্ঞেস করে পাটেল তাদের সাথে কবে থেকে কাজ করছে। প্রিয়া জানায় যে পাটেল 3 মাস ধরে কাজ করছে। কিভাবে তারা গোল্ড স্মাগলিং করে প্রিয়া সেই সব ভিডিও অর্জুনকে দেখায়। প্রিয়া অর্জুনকে জানায় যে তারা ওই শিপমেন্টে মাল নামাচ্ছে যেখানে তাদের অফিসাররা ডিউটি করে। অর্জুন প্রিয়াকে বলে, আমার কাছে একটি আইডিয়া আছে, এরপর তুমি আলডেরাতে কাজ করতে পারবে না। প্রিয়া তখন বলে, আলডেরা ছেড়ে দিলে কি কাজ করব, আর থাকবোটা কোথায়? অর্জুন বলে, আমিও ভাবছি তুমি কোথায় থাকবে। এরপর প্রিয়া আবারও আলডেরাতে ফিরে আসে। এদিকে প্রকাশ অর্জুনকে তার কেবিনে ডেকে বলে, একটা গুড নিউজ আছে, 24 তারিখ মুম্বাইয়ে ওয়ার্ল্ড কাস্টমসের কনফারেন্স হবে। তোমাকে আর তোমার টিমকে সব প্রোটোকল সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। অর্জুন বুঝতে পারে কেন তাকে প্রোটোকল সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য অর্জুন প্রকাশকে বলে, যখন তারা জানতে পারবে পুরনো অফিসাররা এয়ারপোর্টে কাজ করছে, তখন তারা ভাববে যে সারাদিন তাদের জন্য এয়ারপোর্টের দরজা খোলা আছে। অর্জুন এয়ারপোর্টের সিসি ক্যামেরায় পুরো এয়ারপোর্ট দেখে নিয়ে সেখান থেকে বের হয়। বাইরে তার সাথে পাটেলের সাথে দেখা হয়। অর্জুন পাটেলকে জানিয়ে দেয় 24 তারিখ তারা সবাই কনফারেন্স নিয়ে ব্যস্ত থাকবে, যার ফলে তারা এইখানে ডিউটি করবে না। অর্জুন তো জানতো পাটেল ওই সিন্ডিকেটের সাথে যুক্ত, তাই ইচ্ছা করেই তাকে জানিয়ে দেয় যে 24 তারিখ এয়ারপোর্ট ফাঁকা থাকবে। পাটেল তখন চৌধুরীকে কল করে এই খবরটি জানিয়ে দেয়। এদিকে আলডেরাতে প্রিয়াও রাহুল আর আন্নাকে জানিয়ে দেয় যে 24 তারিখ এয়ারপোর্ট ফাঁকা থাকবে। সুরেশ প্রিয়াকে শুরু থেকে সন্দেহ করছিল, এজন্য সে প্রিয়াকে জিজ্ঞেস করে, এটা তোমাকে কে বলল? প্রিয়া বলে, আমি একজন এয়ার হোস্টেস ছিলাম, এয়ারপোর্টে আমার এখনো কন্ট্যাক্ট আছে। চৌধুরী তখন আন্নাকে কল করে বলে, 24 তারিখ পুরো এয়ারপোর্ট ফাঁকা থাকবে, বেশি করে কনসাইনমেন্ট প্রস্তুত করো আর সাথে 3টি ঘড়ি পাঠিয়ে দিও। এরপর আন্না, সুরেশ আর রাহুল চিন্তায় পড়ে যায় কিভাবে তারা এত সোনা ইন্ডিয়াতে পাঠাবে। তখন প্রিয়া তাদেরকে আইডিয়া দেয়,
আর বলে 61 জন প্যাসেঞ্জার ফ্লাইট উঠবে, প্রতিজন যাত্রীর ব্যাগের ভেতর গোল্ড দিয়ে ইন্ডিয়াতে পাঠাবো, আর কিছু সোনা আমরা গুড়ায় পরিণত করে প্লেনে তুলব, এতে চেকিং এর সময় ধরা পড়বে না। প্রিয়ার প্ল্যান অনুযায়ী রাহুল, আন্নার, সুরেশ গোল্ড প্রস্তুত করতে থাকে। রাতে সুরেশ বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, তখন আন্না তার কাছে এসে বলে, মাথায় যা চলছে সেসব বলে দে। সুরেশ বলে, এত গোল্ড একসাথে যাচ্ছে, যদি কোনো ঝামেলা হয়। আন্না বলে, আমরা পাটেলের সাথেও কথা বলেছি, নিউজ একদম ঠিক। সুরেশ বলে, প্রিয়ার এভাবে আমাদের বিজনেসে যুক্ত হওয়া আমরা একদমই ঠিক করছি না। আন্না সুরেশকে বলে, তুই কি করতে চাস? অর্জুন রাতের বেলা গুজদার আর মিতালির সাথে দেখা করতে অফিসের ছাদে যায়। সেখানে অর্জুন তাদেরকে জানায় যে 24 তারিখ চৌধুরী সিন্ডিকেট 500 কিলো সোনা আনার প্ল্যান করছে, তাকে ধরতেই হবে। মিতালি বলে, কিন্তু কিভাবে? আমরা তো ওই দিন ওইখানে ডিউটিতেই থাকবো না। অর্জুন বলে, লাস্ট মোমেন্টে প্রকাশ স্যার রোস্টার বদলে দেবে, এই কয়দিন তাদের ছোটখাটো কুরিয়ার বেরিয়ে যেতে দাও, আমি চাই তাদের কনফিডেন্স বাড়ুক। পরদিন সুরেশ মনোজের থেকে 3টি ঘড়ি নিতে যায়। অর্জুন প্রিয়াকে কল করে জিজ্ঞেস করে সে টিকিট বুক করেছে কিনা। প্রিয়া বলে, হ্যাঁ, তুমি চিন্তা করো না। অর্জুন প্রিয়াকে বলে, ফার্স্ট কন্ট্রাব্যান্ড ফ্লাইট টেক অফ করার আগে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয়া অফিস থেকে বাইরে আসে আর অর্জুনকে বলে, আমি তোমাকে 2টি লিস্ট পাঠিয়েছি। প্রথম লিস্টে 52 জনের ডিটেলস আছে, তাদের মধ্যে 20 জন ইথিওপিয়া থেকে আসবে আর 32 জন আলডেরা থেকে। সেকেন্ড লিস্টে 9 জনের নাম আর 18টি সিটের নাম্বার আছে, যেখানে প্যাকেট লুকানো। এই 9 জন প্যাকেট সিটের নিচে রেখে যার যার ডেস্টিনেশন এক্সিট করবে। এরপর ডোমেস্টিক কনভার্টেড ফ্লাইট 18টি নতুন কুরিয়ার বোর্ড পাঠাবে, আর ফ্লাইট ল্যান্ড করতেই তারা একটা কুরিয়ার নিয়ে এক্সিট করবে। অর্জুন প্রিয়াকে বলে, আমি তোমার সাথে সরাসরি মুম্বাই দেখা করব। প্রিয়া এরপর তার হোটেলের রুমে গিয়ে মুম্বাই ফেরার জন্য ব্যাগ গোছাতে থাকে। তখন রাহুল তার রুমে আসে। রাহুল তাকে জিজ্ঞেস করে সে কোথাও যাচ্ছে কিনা। প্রিয়া বলে, আমি জিমে যাব ভাবছি। রাহুল প্রিয়াকে বলে, আন্না আর্জেন্ট মিটিং ডেকেছে, তোমাকে সেখানে যেতে হবে। প্রিয়া বলে, আমাকে কল করলে আমি পৌঁছে যেতাম। রাহুল প্রিয়াকে বলে, তাহলে তোমার সাথে লং ড্রাইভে যাওয়ার চান্স মিস হয়ে যেত। প্রিয়া তখন তার ব্যাগ নিয়ে রাহুলের সাথে আন্নার মিটিংয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গাড়িতে রাহুল প্রিয়াকে বলে, আন্নার চৌধুরী সাহেব দুজনই তোমার কাজে খুশি, তারা তোমাকে বোনাস দেবে। রাহুল প্রিয়াকে জিজ্ঞেস করে, এই ইন্টারন্যাশনাল ফ্লাইট ডোমেস্টিক ফ্লাইটে পরিণত করার আইডিয়া কি সত্যি তোমার, নাকি অন্য কেউ তোমাকে এই আইডিয়া দিয়েছে? প্রিয়া বলে, কেই বা আমাকে এই আইডিয়া দেবে? রাহুল বলে, হতে পারে কোনো কাস্টমস অফিসার এই আইডিয়া দিয়েছে। প্রিয়া তখন হেসে বলে, তুমি ভাবছো আমি কাস্টম অফিসারের জন্য কাজ করি? রাহুল বলে, আমি না, সুরেশ কাকা ভাবছে তুমি কাস্টমসের জন্য কাজ করো, এই জন্য আমাকে তারা যতক্ষণ না কনসাইনমেন্ট ল্যান্ড করছে ততক্ষণ তোমাকে নজরে রাখার দায়িত্ব দিয়েছে। তখন পুলিশের গাড়ি চারদিক থেকে রাহুলের গাড়ি ঘেরাও করে। রাহুল আন্নাকে জানিয়ে দেয় যে তাদেরকে পুলিশ ঘিরে ফেলেছে। রাহুল আন্নার সাথে কথা বলছিল, ঠিক সেই মুহূর্তেই পুলিশ গাড়ি থেকে নেমে রাহুল আর প্রিয়ার কাছে আসে। এরপর তারা রাহুলের গাড়ি চেক করতে থাকে। পুলিশ রাহুলের গাড়িতে একটি পলিথিনের ট্রাক খুঁজে পেয়ে রাহুল আর প্রিয়াকে ধরে নিয়ে যেতে থাকে। রাহুল আর প্রিয়া বারবার বলতে থাকে যে এটা তাদের নয়, কিন্তু পুলিশরা তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। রাহুল বারবার বলে চলে সে কিছুই করেনি, পুলিশের কোনো ভুল হচ্ছে। পুলিশ তার কোনো কথাই শুনলে না। রাহুল বলে সে অন্তত একটা ফোন করতে চায়, তবে পুলিশ তাকে কথাও বলতে দেয় না। ফোনের অপর প্রান্ত থেকে আন্না এইসব কিছু শুনে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। ওদিকে প্রিয়াকে দেখা যায় যার এক লোকের সাথে অন্য গাড়িতে ওঠে। সিং কিছুদিন আগে শিফট হয়। 24 তারিখের ব্যাপারে অর্জুন পাটেলের সাথে কথা বলার পর গোবিন্দ নামের একজনকে কল দিয়ে তার সাথে নিজের প্ল্যান শেয়ার করে। এই গোবিন্দই এখন প্রিয়ার সাথে বসে আছে। গোবিন্দর কাজ হলো প্রিয়া আর রাহুলকে আলাদা করা। গোবিন্দ প্রিয়াকে রাহুলের কাছ থেকে সরিয়ে নিয়ে মুম্বাইয়ের ফ্লাইটে তুলে দেয়, আর এই ব্যবস্থাও করে দেয় যেন রাহুল কয়েক ঘন্টা কারোর সাথে যোগাযোগ করতে না পারে। তাকে ধরে একটি মরুভূমির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর মাঝ মরুভূমিতে তাকে ফেলে দিয়ে চলে আসা হয়। এই জায়গা থেকে লোকালয়ে যেতে কয়েক ঘন্টা পার হয়ে যাবে, আর এখানে ফোনের নেটওয়ার্ক কাজ করে না। এদিকে আন্না ফোন করে তাদের আলডেরার সহযোগী আলবাবকে আর রাহুলের হারিয়ে যাওয়ার ব্যাপারটা বলে। আরবাব পুলিশ স্টেশনে চলে যায় ব্যাপারটা সামলানোর জন্য। 24 তারিখ উপলক্ষে সুরেশের আলডেরা রাস্তানায় সাধারণ দেখতে অনেক মানুষ জমা হয়েছে, যাদের মাধ্যমে স্মাগলিং করা হবে। সেখানে এক বৃদ্ধ দম্পতিও আসে, যাদের সুরেশ টিকিট দেয় আর সব প্ল্যান বুঝিয়ে বলে। এয়ারপোর্টে সিকিউরিটি চেক ইন হয়। এরপর তাদেরকে ডিউটি ফ্রি দোকানের পাশের ওয়াশরুমে যেতে হবে। সেখানে সুরেশের দলের 2 জেনিটর থাকবে, তারা এই দম্পতিকে 2টি প্যাকেট দিবে। সেই প্যাকেট নিয়ে হুইল চেয়ারে করে তারা প্লেনে উঠে যাবে। দম্পতি প্ল্যান অনুযায়ী কাজ করে। শুধু তারা নয়, সব স্মাগলাররা তাদের কাজে নেমে পড়ে। আদিস আবাবার মাদকের ডেরায় সাথীকে দেখা যায়। সে হোয়াইট সাবস্টেন্সের পুরিয়া গিলে নেয় আর মুম্বাই যাওয়ার জন্য প্রস্তুত হয়। মুম্বাইতে অর্জুনের টিম ভিআইপিদের প্রোটোকল দিচ্ছিল, আর বাইরে সবকিছু তার পরিকল্পনা মাফিকই হচ্ছিল। আলডেরা থেকে নানান অবৈধ জিনিস নিয়ে ভারতে বিভিন্ন শহরের উদ্দেশ্যে স্মাগলাররা আসতে থাকে। কেউ প্লেনের ক্যাপ্টেন, কেউ সাধারণ যাত্রী, কেউ বা কর্মচারী।
ওদিকে মিলানে চৌধুরীর কাছে আসে তার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, তার ডানহাত শর্মা। শর্মা তাকে জানায় আজকের প্রোগ্রাম সব ঠিকঠাক মতোই চলছে। চৌধুরী বলে খুব বেশি ঠিকঠাক মতো চলছে, যা ভালো ঠেকছে না। শর্মা বলে এমন কিছু না, সে শুধু শুধু ভাবছে। তবে চৌধুরীর সিক্স সেন্স অন্য কথা বলে। আন্না তখনও রাহুলকে পাগলের মতো খুঁজে যাচ্ছিল। আলডেরা সব থানা সে আর আরবাব মিলে চষে বেরিয়েছে, তবে লাভ হয় না। রাহুল যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সুরেশ এসে তাদের জানায় চালান ঠিকঠাক মতো প্লেনে উঠে গেছে, কিছু কিছু তো মুম্বাই এয়ারপোর্টে নামানোর সময় হয়েছে। এয়ারপোর্টে পাটেল সব দিকে নজর রাখছিল। রমেশ নামের একজন কল দিলে পাটেল তাকে বলে চিন্তার কিছু নেই, সব তাদের পক্ষেই আছে। তখনই একজন অফিসার এসে বলে সব কাস্টম অফিসারদের প্রকাশ তার ঘরে ডেকেছে। এইসব কথা শুনে পাটেলের কপালে চিন্তা রেখা পড়ে। প্রকাশ সব অফিসারদেরকে একত্র করে বলে তারা একটি বড় অপারেশন চালাতে যাচ্ছে। তার নাম তারা দেবে অপারেশন লংশট। ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী চৌধুরীর অনেক বড় এক স্বর্ণ আর ড্রাগের চালান আজ আলডেরা থেকে আসবে। এছাড়া মিলান থেকে বিলাসবহুল পণ্যের একটি বড় লট আসবে। ইন্টেলিজেন্স আরও জানিয়েছে 50-এর বেশি ছোটখাটো স্মাগলারও আজকে এখানে প্রবেশ করবে, তাই তাদের সবাইকে সাবধান থাকতে হবে। সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে অনলাইন অফিসারদের, অর্থাৎ পাটেল আর তার টিমকে। এই কথা শুনে পাটেলের চোখে মুখে অস্বস্তি দেখা যায়। তখনই সেই ঘরে প্রবেশ করে অর্জুন আর তার ছোট্ট টিম। প্রকাশ বলে অর্জুন এই পুরো অপারেশন লিড দেবে। অর্জুন একটি কালো পলিথিন বের করে আর সব অফিসারদেরকে একে একে তাদের ফোন সেখানে দিয়ে দিতে বলে। এ সময় পাটেলের টিমের চেহারা দেখার মতো হয়। অর্জুন বলে এই ফোনগুলো সব প্রকাশের ঘরে থাকবে, কোনো জরুরি প্রয়োজন হলে প্রকাশের ল্যান্ডলাইন থেকে তারা কল করবে। অর্জুন আরও বলে প্রথম যে ফ্লাইটটি ল্যান্ড করবে তার ল্যান্ড করার আধ ঘন্টা পর শেষ ফ্লাইটটি উড়বে সন্দেহের বাইরে থাকার জন্য। প্রথম ফ্লাইটের চালান তাদের ছেড়ে দিতে হবে, তবে তাদের অফিসাররা ওই চালানের পেছন পেছন যাবে আর নির্দেশ পাওয়ার সাথে সাথে স্মাগলারদেরকে গ্রেফতার করবে। এই দায়িত্ব দেওয়া হয় পাটেলকে। মিতালিকে দায়িত্ব দেওয়া হয় ডোমেস্টিক এয়ারপোর্ট সামলানোর জন্য। 19টি ফ্লাইটের 9টি ডোমেস্টিক এয়ারপোর্টে নামবে। তাদেরকে একটি লিস্ট দেওয়া হবে, সেই অনুযায়ী তাদের ডিটেলস করে আলাদা করবে মিতালির টিম। এরপর তাদের কাছ থেকে গোলগুলো নিয়ে নেবে। মিটিং শেষে বের হওয়ার পর পাটেল রেগে মেগে অর্জুনকে বলে তার আর প্রকাশের ধারণা তারা শুধুমাত্র সৎ আর বাকি সবাই অসৎ, বাকি সবাই স্মাগলারদের সাথে মিলে আসে। অর্জুন হেসে বলে পাটেলের সততার উপর তার পূর্ণ ভরসা আছে। ওদিকে এক জুনিয়র অফিসার অর্জুনের কাছে জানতে চায় কে কে মানে কি। অর্জুন মিতালিকে বলে তাকে বুঝিয়ে বলতে। মিতালি বলে কোনো দুর্নীতিবাজ অফিসার যখন কোনো ঘুষ দিতে চায় সে কিভাবে ডিল করে সেটাই তাদের ভাষায় কে কে বলা হয়। মিতালি বলে সে যেন কে কে করার কথা ভুলেও চিন্তা না করে, তাহলে মিতালি তাকে পিকে করে দেবে। এবার জুনিয়র জানতে চায় পিকে মানে আবার কি। মিতালি বলে তা সে অন্য কোনো সময় বুঝিয়ে বলবে। অতঃপর প্রথম ফ্লাইটটি নামে। প্রথম ফ্লাইটে স্মাগলাররা বের হলে অর্জুন অ্যালার্ট হয়। তাদের মধ্যে 2জন বোরখা পরিহিতা মহিলা, একটি বাচ্চা এবং 2জন পুরুষ মানুষ রয়েছে। কাস্টম এদের থামাবে না, বরং তাদের পেছন পেছন যাবে। পাটেল তার কাজে নেমে পড়ে আর এক ট্যাক্সি করে তাদের পিছু নিতে শুরু করে। অর্জুন প্রকাশকে বলে আর একটি ফ্লাইট টেক অফ হওয়া বাকি আছে, এরপর তার অপারেশন শুরু করবে। প্রকাশ এই কথা শুনে কাউকে ফোন করে আর বলে লাস্ট ফ্লাইটটি ডিলে করতে হবে। পাটেল ওদিকে চলে যায় আর সেই স্মাগলারের পেছন পেছন যেতে থাকে। সেখানে অপেক্ষা করতে করতে সে ট্যাক্সি ড্রাইভারের হাতে ফোন দেয় আর কাউকে কল দেওয়ার জন্য। তবে কল দেওয়ার আগে 2 গুন্ডা জোর করে ট্যাক্সিতে উঠে তাকে মেরে অজ্ঞান করে কোথাও নিয়ে যায়। ওইদিকে শেষ ফ্লাইট ওড়ার খবর পেয়ে অর্জুন তার পুরো টিমকে জানিয়ে দেয় অপারেশন শুরু হয়ে যাচ্ছে। এখনই সবাই যেন কাজে নেমে পড়ে। এয়ারপোর্টে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আর নানা ক্লাসের নানান মানুষজনের কাছ থেকে বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করা হতে থাকে আর তা জমা করা হয় একটি ঘরে। ওদিকে রাহুলের আপডেট হলো সে এখনো মরুভূমির মাঝেই হেঁটে চলেছে। তার শরীরে আর বিন্দু মাত্র শক্তি নেই। পাটেলকে একটি ঘরে বেঁধে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরলে স্মাগলার এক মহিলা তাকে কারোর সাথে ফোনে কথা বলতে দেয়। দেখা যায় ফোনের অপর প্রান্তে আছে তার পরিচিত রমেশ ভাই। পাটেল রমেশকে বলে তার কিছুই করার ছিল না, তার সিনিয়ররা তাকে বাধ্য করেছে। নতুন কাস্টম অফিসারগুলি এমন করছে। কথা বলতে বলতে একদল পুলিশ সেখানে চলে আসে সবাইকে গ্রেফতার করার জন্য। ফোনে রমেশ ভাই সবই শুনতে পায় আর সে সুরেশকে ফোন দিয়ে বলে যে পাটেল বেইমানি করেছে। ওইদিকে কয়েন অফিসার গোবিন্দর তত্ত্বাবধানে প্রিয়া মুম্বাই এসে নামে আর ছুটে যায় অর্জুনের কাছে। এরপর আমাদের কয়েন সম্পর্কে বলা হয়। কয়েন হলো সিবিআই এর মতো ইনভেস্টিগেটিং এজেন্সি, যার পূর্ণরূপ হলো কাস্টম ওভারসিজ ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, আর সংক্ষেপে কয়েন। বিদেশে যত বড় বড় ট্রানজেকশন হয় তার খবর কয়েন কাস্টমকে জানিয়ে দেয়, আর সেখানে অবৈধ কিছু আছে কিনা বা কেউ ভ্যাট ফাঁকি দিতে চাইছে কিনা তা কাস্টম যাচাই করতে পারে। কয়েনের মাধ্যমে মুম্বাইতে নিরাপদে এসে পৌঁছায় প্রিয়া। ওইদিকে রাহুল শেষ পর্যন্ত নেটওয়ার্ক পায় আর সে ফোন করে তার অবস্থা জানায় আন্নাকে। একই সাথে তারা জানতে পারে আজ মুম্বাই কাস্টমস তাদের সব চালান ধরে ফেলেছে। তাদের বড় বড় স্মাগলারদেরকেও আটকে রাখা হয়েছে।
খবরে বলা হয়েছে একদিনে প্রায় 1200 কোটি টাকার স্মাগলিং আটকাতে সক্ষম হয়েছে কাস্টম। এইসব দেখে ক্ষেপে যায় চৌধুরী। সে আন্নাকে ডেকে পাঠায়। আন্না বলে 2-4 জনকে মেরে ফেললে বাকিরা সোজা হয়ে যাবে। চৌধুরী বলে সরকারি অফিসারদেরকে মারা এত সহজ কথা না। চৌধুরী যে কোনোভাবে প্রিয়াকে খুঁজে বের করতে বলে। ওদিকে এয়ারপোর্টের লোকের সাথে কাস্টম অফিসারের ঝামেলা হয়। লোকটি বলে তার ব্যাগ চেক করতে করতে অন্য স্মাগলাররা বের হয়ে যাচ্ছে। অর্জুন এসে ব্যাপারটা সামলায়। সে লোকটিকে চেনে। এই লোকটি হলো শ্রীকান্ত সাক্সেনা, যে কাস্টমের সবচেয়ে সৎ অফিসারদের একজন। ওইদিকে কাস্টমসের হেড প্রকাশকে ডাকে আর অপারেশন লং শটের জন্য প্রশংসা করে। এরপর তাকে ব্যাংকক যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে। প্রকাশ বলে তার এখানে এত কাজ, তারা তাকে ব্যাংকক পাঠাচ্ছে কেন? কাস্টম হেড বলে তার এখানে কোনো কাজ নেই। প্রকাশ বুঝতে পারে এখানে বড় কোনো ব্যাপার আছে। আর ওদিকে অর্জুন বোরখা পরিয়ে প্রিয়াকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। এক কনস্টেবল সেই খবর চৌধুরীকে পাঠায়। তার লোকের উপরে এরা অ্যাটাক করে। দেখা যায় বোরখা পরা মেয়েটি প্রিয়া নয় বরং মিতালি, যে গুন্ডাদের উপর হামলে পড়ে। প্রিয়া গুজরারের সাথে সেফ জায়গায় পৌঁছে যায়। রাতে তারা সবাই মিলে তাদের সফলতার পার্টি করে আর সবচেয়ে বেশি হিরোগিরি দেখিয়েছে পাটেল, তাই সবাই তাকে নিয়ে টোস্ট করে। অর্জুন গুজরারকে বলে তার নামের পাশে 3টি লাক্সারি ঘড়ি জব্দ করা আছে। তার ইনফর্মার কে ছিল? গুজরার। তার নাম প্রকাশ করে না। পরদিন সবাই আবার কাজে লেগে পড়ে। তারা আটক করা 2 চোরা কারবারিকে কিছুটা খাতিরদারি করে অনেকক্ষণ মার খাওয়ার পর যখন লাভ হয় না, আসলাম আর মুনাফ নামের 2 স্মাগলার তখনও কিছুই বলে না। অর্জুন এসে বলে তাদের মার খাওয়ার ভিডিও করতে আর পাড়া প্রতিবেশী, তাদের গার্লফ্রেন্ড সবার কাছে পৌঁছে দিতে। তাদের কমিউনিটি যেন তাদেরকে মুখ দেখানোর সুযোগ না দেয়। এইবার মুকিম নামের একজন মুখ খোলে। সে বলে ভিডিও না করতে সে সবকিছু বলতে রাজি আছে। মুকিম অর্জুনকে রমেশের ব্যাপারে বলে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর একজন তাদের কাছে জিনিসগুলো তুলে দেয় আর তারা ম্যাড আইল্যান্ডে থাকা রমেশের কাছে দিয়ে আসে। এই পুরো তথ্য ব্যাংককে থাকা প্রকাশকে দেয় অর্জুন আর বলে তারা রমেশকে গ্রেফতার করতে যাচ্ছে। তার পরপরই প্রকাশের সাথে দেখা করতে যায় এক লোক। এই লোকটি হলো চৌধুরীর ডানহাত শর্মা। শর্মা প্রকাশকে ওই হোটেলের ছাদে নিয়ে যায় যেখানে তার জন্য অপেক্ষা করছে বড় চৌধুরী। চৌধুরী নিজের পরিচয় দেয় আর প্রকাশ জিজ্ঞেস করে সে তার কাছে কি চায়, কেন সে তাকে ডেকে এনেছে। চৌধুরী বলে তারা যদি একে অপরের সাথে শত্রুতা করে তাদের শুধু শুধু সময় নষ্ট হবে, তাই সে প্রকাশের সাথে বন্ধুত্ব করতে চায়। আর এয়ারপোর্টে অসংখ্য কর্মচারী এমনকি তার বসের পরিবার চলে এসেছে চৌধুরীর কারণে। সে এখন তার ক্যারিয়ারের সব থেকে ভালো জায়গায় আছে আর এই সময় প্রকাশ এসে সব গন্ডগোল করে দিচ্ছে, তাই সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। চৌধুরী তার স্ত্রীকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। প্রকাশকে বড় কোনো ফরেন কমিশনের অ্যাম্বাসেডর করে পাঠাতে পারে কিংবা প্রত্যন্ত অঞ্চলের কাস্টমসেও পাঠিয়ে দিতে পারে। বাকিটা প্রকাশই ভেবে দেখুক। সবসময় প্রকাশ বলে তার কাছে দেশ অনেক বড় ব্যাপার, সে কখনো ঝুঁকবে না। চৌধুরী বলে তাহলে আমাদের আর দেখা হবে না। প্রকাশ বলে তাদের আর একবার দেখা হবে। এই বলে সে চলে আসে আর তার সিনিয়রকে কল দিয়ে জিজ্ঞেস করে সে তাকে কেন করলো। তাকে না জানিয়ে এমন এক অপরাধীর কাছে পাঠিয়েছে যে গর্ব করে বলছে তাদের পুরো ডিপার্টমেন্টকে সে চালায়। কাস্টম হেড বলে কেউ কাউকে চালায় না, সার্ভাইভালের জন্য সবারই কিছু না কিছু করতে হয়। এদিকে আসলাম আর মুকিম বসেছিল। মুকিম ভয়ে ভয়ে বলে সে যে তথ্য দিয়েছে তাতে তেমন কিছু আসবে যাবে না, দরকার পড়লে তারা ম্যাজিস্ট্রেটের সামনে তাদের কথা ফিরিয়ে নেবে। এই সময় আসলামের একটা ফোন আসে। সে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে। এরপরই মুকিমের মাথা ধরে দেয়ালে ঠুকতে থাকে। মাথা ফেটে সেখানেই শেষ হয়ে যায় মুকিম। অর্জুনের টিম গিয়ে পৌঁছায় রমেশের বাড়িতে। তার মা এসে বলে সে বাড়ি নেই, তীর্থে গেছে, 1 মাস পরে আসবে। অর্জুন সার্চ ওয়ারেন্ট দেখায় আর সার্চ শুরু করে, তবে তারা কিছুই পায় না। হঠাৎ করেই জুনিয়র অফিসার দৌড়িয়ে রমেশের বাড়ির মন্দিরের পাশে ছোট্ট একটা বাটন দেখতে পায়। সে সেটা চাপ দিতেই গোপন দরজা খুলে যায়। তা দিয়ে নামতে সেখানে একটি ঘর পায় যেখানে রমেশের সব ধরনের অবৈধ জিনিসপত্র ছিল আর সে নিজেও ছিল। উপরে সবাই তল্লাশি চালাচ্ছিল, হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। ছুটে এসে তারা দেখতে পায় রমেশ পড়ে যাচ্ছে। দুনিয়া কাঁদতে কাঁদতে বলে সে ইচ্ছে করে করেনি, রমেশ তাকে আক্রমণ করতে এসেছিল, সে নিজেকে বাঁচাতেই এই কাজ করেছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় অর্জুন। হতভম্ব ভাব কাটতে না কাটতেই ফোন আসে। জানা যায় তাদের কাস্টডিতে থাকা মুকিম মারা গেছে আর আসলাম বলে বেড়াচ্ছে পুলিশরাই তাকে মেরেছে। এরপর মুম্বাই এয়ারপোর্টে নেমে সরাসরি তার কাস্টমস অফিসে চলে আসে। প্রকাশ অফিসের কন্ট্রোল রুমে এসে অনেক রেগে তার টিমের সব অফিসারকে বলে কোন টিমের জন্য কাজ করছেন আপনারা? একই দিনে কাস্টোডিয়াল ডেথ আর একটি শুট আউট হয়েছে যেখানে একজন পটেনশিয়াল উইটনেস মারা গেছে। অর্জুন বলে এর পুরো রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি। প্রকাশ এতে রেগে গিয়ে অর্জুনকে বলে এসবের জন্য তুমিই দায়ী। প্রকাশ কুলভেরকে জিজ্ঞেস করে বল কি হয়েছিল। কুলভের তখন বলে যখন আমরা রমেশ ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম তখন রমেশ ভাই আমাদের দিকে বন্দুক ধরেছিল। বন্দুক দিয়ে তখন আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়, যার ফলে ভুলবশত রমেশের বুকে গুলি লাগে। প্রকাশ এসব শুনে বলে হিরোগিরি করার কি প্রয়োজন ছিল? ডিআরআই টিম তো সেখানে ছিলই,
তখন কমিশনার প্রকাশকে ডেকে পাঠায়। প্রকাশ অর্জুনকে নিয়ে রুম থেকে বেরিয়ে অর্জুনকে জিজ্ঞেস করে এই নতুন টিমটির নাম কি। অর্জুন বলে কুলভেট ধরিয়া, তাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। প্রকাশ এরপর কমিশনারের রুমে যায়। কমিশনার প্রকাশকে তার পুরো টিমকে সাসপেন্ড করতে বলে, কিন্তু প্রকাশ তাকে মানা করে। কমিশনার এতে রেগে গিয়ে বলে আমার রিটায়ারমেন্টের 3টা মাস বাকি আছে, আমাকে এখানে শান্তিতে যেতে দাও, আমার যাওয়ার পর যা ইচ্ছা করো। প্রকাশ বলে আমার টিমের একজন লোকও সাসপেন্ড হবে না, আমি তাদেরকে ব্যাক অফিসে ট্রান্সফার করছি, আপনি যদি চান তাহলে ইন্টারনাল এনকোয়ারি ইনিশিয়েট করতে পারেন, 6 মাস টাইম নিয়ে নিন। কমিশনার বলে চৌধুরী আসলামকে বেল করিয়ে দিয়েছেন, আর রমেশও বেঁচে নেই। প্রকাশ বলে আমার টিম কোনোভাবেই সাসপেন্ড হবে না। এটা শুনে কমিশনার তখন সাসপেনশন লেটার ছিঁড়ে ফেলে। এরপর আমরা দেখি চৌধুরী আন্না, সুরেশ, রাহুল জুনিয়র তাদের সবার সাথে তাদের স্মাগলিং এর ব্যাপারে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডিসকাস করছে। সুরেশ চৌধুরীকে তাদের কনসাইনমেন্ট মুম্বাই এয়ারপোর্টে ঢোকার একটি রাস্তা বলে দেয়। চৌধুরী এরপর অর্জুনকে কল করে। অর্জুন তখন এয়ারপোর্টে ছিল। চৌধুরী অর্জুনকে কল করে বলে তোমাকে একটা অ্যাডভাইস দেওয়ার জন্য কল করেছি। কাল আমার 2জন লোক EK535-এ 25 কিলো সোনা নিয়ে তোমার এয়ারপোর্টে নামবে। তাদের একজনের নাম সুনীল বর্মা আর অন্যজনের নাম অতুল রাথোর। অ্যাডভাইস হলো তুমি তাদেরকে না আটকে তাদেরকে সেফলি এক্সিট করতে দেবে। এইটা শুনে অর্জুন বলে আমি কেন তোমার এই কথা শুনবো? চৌধুরী বলে কারণ বড়দের কথা শুনতে হয়, এটাই আমাদের কালচার। এটা বলে চৌধুরী ফোন কেটে দেয়। মিতালি তার মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরছিল, তখন বাইকে করে 2জন লোক 1 বোতল অ্যাসিড নিয়ে এসে মিতালির মেয়ের মুখে ছুঁড়ে দেয়। তখন মিতালির মেয়ের চিৎকার করতে শুরু করে। মিতালি তার কাছে ছুটে আসলে বাইকের একজন লোক মিতালিকে হুমকি দিয়ে বলে চৌধুরী সাহেব একটা গিফট পাঠিয়েছিল, এটা অ্যাসিড নয়, এটা শুধু মরিচ মিশানো পানি ছিল, শুধরে যান, না হলে নেক্সট টাইম এর জায়গায় অ্যাসিড থাকবে। এইদিকে গুজরাট রাস্তায় জগিং করছিল। চৌধুরী তাকেও ওয়ার্ন করার জন্য 2জন লোকে সেখানে পাঠিয়েছিল। ওই লোক দুটি গুজ্জারকেও একইভাবে হুমকি দিয়েছিল। এইভাবে অফিসের সব অফিসারকে চৌধুরী হুমকি দিয়েছিল। এসব জানতে পেরে অর্জুন সহ অফিসের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। অর্জুন তখন প্রকাশকে তার ফোনে ওই রেকর্ডিং শোনায় যেখানে চৌধুরী অর্জুনকে তার কনসাইনমেন্ট এয়ারপোর্টে ল্যান্ডিং করার কথা বলছিল। এই রেকর্ডিং শুনে গুজ্জার অনেক রেগে যায়। প্রকাশ তখন তাকে শান্ত হতে বলে। প্রকাশ অর্জুনকে বলে আজ আমরা ছেড়ে দেই, আমরা আজকে লড়াইয়ের জন্য প্রস্তুত নই। প্রকাশও এতে সম্মতি দেয়। এরপর তারা সবাই এয়ারপোর্টে যায়, যেখানে তাদের সবার সামনে দিয়েই চৌধুরীর লোক 2টি 50 কিলো সোনা নিয়ে যেতে থাকে। DRI টিম তাদেরকে বাধা দেয় না। এতে ওই লোক দুটি অনেক মজা পেতে থাকে। তখন গুজ্জার এসব সহ্য করতে না পেরে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। গুজ্জার ওই লোক দুটির উপর ঝাঁপিয়ে পড়ে আর তাদেরকে মারতে শুরু করে, কিন্তু গুজ্জার ওই 2টি লোকের সাথে পেরে ওঠে না। তখন অর্জুন ও গুজ্জারকে সাহায্য করতে আসে। এরপর একে একে সব অফিসার এই মারামারিতে যুক্ত হয় আর ওই লোক দুটিকে অ্যারেস্ট করে। এয়ারপোর্টে এমন মারামারি দেখে মিডিয়ার লোকও সেখানে জড়ো হয়। সেখানে গুজ্জার ওই লোক দুটিকে ধরে মিডিয়ার সামনে বলে এরা ইন্ডিয়াতে সোনা স্মাগলিং করছিল, ইন্ডিয়াতে স্মাগলিং করলে প্রতিটা স্মাগলারেরই এই অবস্থা হবে। সেখানে গুজ্জারের এক্স গার্লফ্রেন্ড মীনাক্ষীও ছিল। একজন স্মাগলারকে ধরার কারণে এয়ারপোর্টের লোকজন গুজ্জারের ওপর অনেক ইমপ্রেস হয়। গুজ্জারের এই মারামারির ভিডিওটি ভাইরাল হয়ে যায়। চৌধুরী এই ভিডিও দেখা অনেক রেগে যায়, কারণ সে অর্জুনকে এসব করতে মানা করেছিল। তা সত্ত্বেও তার লোকজনদেরকে অর্জুন এক্সিট করতে দেয়নি। আবরার তখন শর্মাজিকে কল করে চৌধুরীর সঙ্গে কথা বলতে চায়। শর্মাজি অর্জুনকে ফোন দিলে আবরার বলে 50 কিলো সোনা ধরা পড়ে গেছে, ওমর সাহেব আপনার সাথে দ্রুত আলডেরাতে দেখা করতে চান। এরপর আবরা ফোন রেখে দেয়। রাতের বেলা গুজ্জার তাদের অফিসের ছাদে বসে ড্রিঙ্ক করছিল। অর্জুনও সেখানে ছিল। অর্জুন গুজ্জারের ওপর অনেক রেগেছিল, তাই গুজ্জার তাকে সরি বলে। অর্জুন বলে আমি বলেছিলাম নিজেকে একটু কন্ট্রোল করো, আজকে ছেড়ে দাও, এখন আমরা সবাই চৌধুরীর নজরে এসেছি। গুজ্জার ড্রিঙ্ক করতে করতে কাঁদতে থাকে। এটা দেখে অর্জুন বলে কি হয়েছে, কাঁদছিস কেন? গুজ্জার বলে আজ বাড়ি থেকে বাবা কল করেছিল, সে ওই ভিডিও দেখে বলেছে যে আমি অনেক বোকা। আমার নিজের বাবা আমাকে বোকা মনে করে, কারণ আমি আমার ঈমান বিক্রি করিনি। এটা কেমন দুনিয়া, কেমন সমাজ, তারা এমন একজন মানুষকে বোকা বলে যে সৎ। তখন প্রকাশ এসে বলে আমাদের সমাজটা অনেক দুর্বল রে, তোমার মতো একজন সৎ মানুষ এই দুর্বল সমাজে মাইনরিটি। প্রকাশ তাদেরকে বলে আমি তোমাদের উপর গর্বিত, তোমরা কখনো বদলে যেও না, তোমরা যা করছো এই দেশের জন্য করছো। এই ভিডিওটি দিল্লি পর্যন্ত গেছে। অর্জুন এরপর গুজ্জারকে তার বাড়ি ছেড়ে দিতে বলে। গুজ্জার তখন ফ্ল্যাটে যাওয়ার সময় সিঁড়িতে মীনাক্ষীকে বসে থাকতে দেখে। গুজ্জারও মীনাক্ষীর পাশে গিয়ে বসে। মীনাক্ষী গুজ্জারকে বলে আমি আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। গুজ্জার বলে কেন, সেও কি ইমানদার নাকি? এ বলে গুজ্জার হাসতে থাকে। মীনাক্ষী বলে না, সে দুর্নীতিবাজ, আর সে সারা জীবন দুর্নীতিবাজি থেকে যাবে। আজ আমি তোমাকে ওই স্মাগলারকে মারতে দেখে সততার মূল্য বুঝতে পেরেছি। গুজ্জার বলে আমি তোমার ড্রিম লাইফ অ্যাফোর্ড করতে পারবো না, আমি তোমার সাথে পার্সোনাল প্রফেশনাল সবকিছু শেয়ার করেছি। মীনাক্ষী তখন গুজ্জারকে সরি বলে। মীনাক্ষী বলে আমি তোমাকে ডিজার্ভ করি না। গুজ্জার মীনাক্ষীকে তার বাড়িতে আসতে বলে, কিন্তু মীনাক্ষী গুজ্জারকে জানায়
সে যেদিন তাকে পুরোপুরি ক্ষমা করবে সেদিন সে তার বাড়িতে আসবে। এরপর মীনাক্ষী চলে যায়। গুজ্জারও তার ফ্ল্যাটে ঢুকে যায়। এদিকে চৌধুরী অর্জুনকে কল করে বলে, কাল আমি তোমাকে অ্যাডভাইস দিয়েছিলাম। অর্জুন বলে, তোমার অ্যাডভাইস আমার পছন্দ হয়নি। এইটা শুনে চৌধুরী বলে, জানি, এই জন্য এটা শোনো। চৌধুরী তার অন্য ফোনের সাথে অর্জুনের কল জুড়ে দিয়ে একটি কলিং বেলের আওয়াজ শোনায়। অর্জুন ভাবে চৌধুরী হয়তো অর্জুনের বাড়িতে লোক পাঠিয়েছে তাকে মারার জন্য, কিন্তু চৌধুরী তাকে জানায় যে ওই লোকগুলো গুজ্জারের বাড়িতে গেছে। এটা শুনে অর্জুন অনেক ভয় পেয়ে যায়। অর্জুন তখন গুজ্জারকে কল করতে থাকে, কিন্তু গুজ্জার তার ফোন তোলে না। অর্জুন তখন গাড়ি নিয়ে গুজ্জারের বাড়িতে যেতে থাকে। চৌধুরীর লোকেরা গুজ্জারকে মারার জন্য তার ফ্ল্যাটে ঢুকে পড়ে। গুজ্জারও তাদের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে চৌধুরীর লোকেরা গুজ্জারকে গুলি করে হত্যা করে ফেলে। অর্জুন গুজ্জারের বাড়িতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে। অর্জুন গুজ্জারকে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে। পরদিন প্রকাশ গুজ্জারের বাড়িতে আসে। গুজ্জারের মৃত্যুতে সব অফিসারই অনেক আপসেট। গুজ্জারের ফ্ল্যাটে কমিশনার এসেছিল। পুলিশ পুরো ফ্ল্যাট সার্চ করে তার কিচেন থেকে 50 লাখ টাকা ভর্তি একটা ব্যাগ পায়। চৌধুরী অর্জুনকে বলে, 50 লাখ টাকা পাওয়া গেছে, আমরা জানি এখানে কি হয়েছে। অর্জুন সেখানে কুলভেরকে কারোর সাথে কথা বলতে দেখে। কুলভের অনেক সিক্রেটলি কারোর সাথে কথা বলছিল। এটা দেখে অর্জুনের সন্দেহ হয়। কুলভের বাইরে বের হয়ে তার বাইকে উঠলে অর্জুনও তার পেছন পেছন এসে বাইকে ওঠে আর তাকে কোথায় নামিয়ে দিতে বলে। অর্জুন কুলভেরকে পুলিশ স্টেশনের সামনে নিয়ে যায় আর সেখানে নেমে সেই কুলেভারকে জিজ্ঞেস করে, রমেশ ভাইকে মারার জন্য কত টাকা পেয়েছিস? কুলেভার স্বীকার করতে চায় না। তখন অর্জুন পুলিশদের সামনেই তাকে মারতে শুরু করে। পুলিশও এটা দেখে এগিয়ে এলে অর্জুন নিজের পরিচয় দিয়ে কুলেভারকে টেনে সিনিয়র পিআই এর কেবিনে নিয়ে যায় আর বলে, এই ছেলেটি কনফেশন স্টেটমেন্ট দিতে চায়। অর্জুন কুলেভারকে মারধর করতেই যাচ্ছিল, তাই কুলেভার বলে, আমরা রেড করতে যাচ্ছিলাম, তার 1 ঘন্টা আগে আমার কাছে একটি ফোন এসেছিল। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শর্মাজি রমেশকে মারার জন্য কুলেভারকে 1 কোটি টাকা অফার করেছিল। কুলেভারও এই অফারে রাজি হয়ে গিয়েছিল। কুলেভার আসলে শর্মাকে রমেশের মৃত্যুর ব্যাপারে মিথ্যা বলেছিল। শর্মা কুলেভারকে রমেশের সিক্রেট রুমের ব্যাপারে বলে দিয়েছিল। সেদিন অর্জুন তার টিম রমেশের বাড়িতে তাকে খুঁজে না পেয়ে বেরিয়ে এলেও কুলেভার তাদের বের হওয়ার পর রমেশের সিক্রেট রুমে নিয়ে শর্মার কথা মতো তাকে খুন করে। এরপর কুলেভার এই খুনকে অ্যাক্সিডেন্ট হিসেবে প্রকাশ করে, যার ফলে কেউ তাকে সন্দেহ করে না। সিন প্রেজেন্টে চলে আসে। কুলেভার এসব বলতে বলতে কাঁদতে শুরু করে আর অর্জুনের কাছে ক্ষমা চায়। পুলিশ এসব শোনার পর কুলেভারকে লকআপে নিয়ে যায়। চৌধুরী তখন আবার অর্জুনকে কল করে তাকে হুমকি দিয়ে বলে, তোমার সেফ হাউসে প্রিয়া একা আছে, আমার লোকেরা তার কাছে যাচ্ছে। সেফ হাউসে প্রিয়ার কাছে আগে কেউ পৌঁছাবে, তুমি নাকি আমার লোকেরা? এটা শুনে অর্জুন ছুটে তার সেফ হাউসে যেতে থাকে। অর্জুন প্রিয়াকে কল করলে প্রিয়া তার ফোন রিসিভ করে না। অর্জুন এতে আরো চিন্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর অর্জুন সেফ হাউসে পৌঁছে দেখে প্রিয়া বাইরে দাঁড়িয়ে আছে। অর্জুন তখন ভয় পেয়ে প্রিয়াকে জড়িয়ে ধরে, কিন্তু তার ভয়ের সাথে মিশেছিল নিরাপত্তা। চৌধুরী আবার অর্জুনকে কল করে বলে, আজ আমি প্রিয়ার প্রাণ ভিক্ষা দিয়েছি, শুধরে যাও। তুমি আমার কথা না মানলে আমি তাকে গুজ্জারের থেকেও খারাপ মৃত্যু দেব। তুমি সেফ হাউস বদলে যেখানেই যাও না কেন, আমি তোমাকে খুঁজে বের করব। অর্জুন এতে অনেক চিন্তায় পড়ে যায়। অর্জুন প্রিয়াকে বলে, তোমাকে অন্য সেফ হাউসে শিফট করতে হবে। চৌধুরী সেফ হাউসের ব্যাপারে জেনে গেছে। প্রিয়াতে রেগে গিয়ে বলে, আমি এসব আর নিতে পারছি না। এটা বলে প্রিয়া চলে যায়। নেক্সট সিনে প্রকাশ গুজ্জারের ওই 3টি ঘড়ির ইনফরমেশনের ফাইল দেখছিল। প্রকাশ অর্জুনকে তার কেবিনে রাখে। অর্জুন প্রকাশের কেবিনে এলে প্রকাশ তাকে বলে, সিচুয়েশন হাতের বাইরে চলে গেছে, আমি তোমার টিমকে ব্যাক অফিসে ট্রান্সফার করছি, আমাদেরকে চৌধুরীকে ধরতে হবে। প্রকাশ অর্জুনকে বলে, গুজ্জারের নামে 3টি লাক্সারিয়াস ঘড়ি আছে, তার ইনফরমারের নাম সেখানে লেখা নেই, তুমি কি জানো সে কে? অর্জুনের তখন মনে পড়ে সে গুজ্জারকে বলেছিল, আমি রিপোর্ট দেখেছি, তোর নামে 3টি লাক্সারি ঘড়ি আছে, তুই তোর ইনফরমারকে লুকিয়ে রাখতে চাস। অর্জুনও জানতো না গুজ্জারের ইনফরমার আসলে কে ছিল, তাই সে প্রকাশকে বলে দেয় যে সে জানে না। প্রকাশ বলে, গুজ্জারের ইনফরমার এখনো চৌধুরীর সিন্ডিকেটে আছে। অর্জুন জানায় যে এখনো ইনফরমার সেখানে আছে আর ওই ইনফরমার কে সেটা কেউই জানে না। অর্জুন এরপর ছাদে গিয়ে একা ড্রিঙ্ক করে আর গুজ্জারের কথা মনে করতে থাকে। অর্জুন আর গুজ্জারের ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল, কারণ অর্জুন গুজ্জারকে অনেক মিস করছে। তখন মীনাক্ষী সেখানে এসে অর্জুনকে শ্রীকান্ত সাক্সেনার নাম বলে। মীনাক্ষী বলে, যখন আমি আর গুজ্জার ক্লোজ ছিলাম তখন সে আমার সাথে সবকিছুই শেয়ার করত। একদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে কাকে সবচেয়ে বেশি ভরসা করে, তখন সে আপনার নাম বলেছিল। গুজ্জার আমাকে বলেছিল তার যদি কখনো কিছু হয়ে যায় আমি যেন আপনাকে শ্রীকান্ত সাক্সেনার নাম বলি, তার নাম বললেই আপনি সবকিছু বুঝে যাবেন। এটা বলে মীনাক্ষী সেখান থেকে চলে যায়। অর্জুন তখন আওয়াজ থেকে কল করে পুলিশ সুপারিনটেন্ডেন্ট শ্রীকান্ত সাক্সেনার অ্যাড্রেস বের করতে বলে। এদিকে চৌধুরী আর শর্মা আলডেরাতে চলে আসে। তারা এয়ারপোর্টে নামলে আবরাব তাদেরকে সেখান থেকে ওমরের কাছে নিয়ে যায়। কেউ একজন চৌধুরীকে বারবার কল করছিল, কিন্তু চৌধুরী তার ফোন কেটে দিচ্ছিল। চৌধুরী ওমরের কাছে গেলে ওমর তাকে বলে, 3 দিনের প্রমিস করেছিলে, আজকে 8 দিন। আবরার চৌধুরীকে বলে, ওমর সাহেব জানতে চাইছে আপনি তার টাকা কবে দেবেন।
তখন আবারও চৌধুরীর কল আসে। চৌধুরী কল অ্যাটেন্ড করার জন্য বাইরে আসে। ফোনের ওপাশ থেকে লোকটি চৌধুরীকে বলে, আপনার জন্য কি খারাপ খবর আছে? আমি প্রিয়ার ফাইল দেখছি, সেখানে শুধু সোনা আর ড্রাগের ইনফরমেশন দিয়েছে। সেগুলো সে শুধু জানতো, ঘড়ির ব্যাপারে সে কিছুই জানে না। অন্য কেউ আছে যে আপনার সিন্ডিকেট থেকে কাস্টমসে খবর দিচ্ছে, তাকে খুঁজে বের করুন, না হলে আমাদের অনেক ক্ষতি হবে। চৌধুরী বলে, বুঝতে পেরেছি সে কে। এখানে ফোনের ওই পাশের ওই লোকটির ফেস দেখানো হয়, আর এইখানে এই সিরিজের অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়। ওই লোকটি আর কেউ না, প্রকাশ ছিল। এতদিন ধরে একজন আর্মি অফিসারের মুখোশের আড়ালে থেকে সেই চৌধুরীকে সবকিছুর ইনফরমেশন দিয়ে আসছিল। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে দেখানো হয় কিভাবে প্রকাশ চৌধুরীর সাথে হাত মিলিয়েছিল। প্রকাশ এয়ারপোর্টের চৌধুরীর সমস্ত কনসাইনমেন্টের ঝামেলাবিহীন আমদানির দায়িত্ব নিয়েছিল, যার তাকে সাহায্যের বিনিময়ে 20% প্রফিট দেওয়া হতো। চৌধুরী এতে রাজি ছিল। এরপর থেকেই প্রকাশ চৌধুরীর সাথে যুক্ত হয়ে তাকে সাহায্য করে আসছে। এমনকি প্রকাশই চৌধুরীকে কুলেভরকে টাকার লোভ দেখিয়ে রমেশকে খুন করার আইডিয়া দিয়েছিল। কথা শেষ করে ফিরে এসে চৌধুরী ওমরকে আশ্বস্ত করে যে তার সমস্ত টাকা নেক্সট সপ্তাহে সে চুকিয়ে দেবে, কিন্তু এর বিনিময়ে চৌধুরী আরো 2 টন কনসাইনমেন্ট চায়। চৌধুরী বলে, যখনই কনসাইনমেন্ট ইন্ডিয়াতে নামবে, আপনার পুরনো আর নতুন সব টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আমাকে ভরসা করুন, এবার কনসাইনমেন্ট খোলার সাহস কেউ করবে না। ওমরও তখন এতে রাজি হয়ে যায়। এরপর চৌধুরী আর শর্মা হোটেলে যায়। সেখানে সুরেশ, আন্না আর রাহুলও ছিল। সেখানে তারা প্ল্যান করে কিভাবে এইবারের 2 টন কনসাইনমেন্ট ইন্ডিয়াতে পাঠাবে। এখানে সুরেশ আইডিয়া দেয় যে এখানে একটি ইন্ডিয়ান টুরিস্টের বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে অনেক লোক মারাও গেছে। এবার তারা ওই লাশের কফিনে করে সোনা ইন্ডিয়াতে পাঠাবে। তার প্ল্যান অনুযায়ী চৌধুরী সোনা ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করতে থাকে। এদিকে অর্জুন শ্রীকান্ত সাক্সেনার বাড়িতে পৌঁছে যায়। শ্রীকান্ত অর্জুনকে দেখে চিনে ফেলে। অর্জুন শ্রীকান্তর বাড়িতে গিয়ে বসে। শ্রীকান্ত বলে, আজ থেকে 12 বছর আগে যখন মিথ্যে একটি অভিযোগে আমার চাকরি থেকে আমাকে বরখাস্ত করা হয়েছিল, তখন আমার এক সোর্স আলডেরা সিন্ডিকেটে ছিল। আমার ওই সোর্স এখন অ্যাক্টিভ আছে। সেই আমাকে ইনফরমেশন দিয়েছিল, আর আমি এটা গুজ্জারকে জানিয়েছিলাম। সে আমাকে বলেছিল তার কিছু হয়ে গেল যেন আমি এটা তোমাকে বলে দেই। অর্জুন এখানে বুঝতে পারে যে গুজ্জারের ঘড়ির ইনফরমার এই শ্রীকান্তই ছিল। তখন শ্রীকান্তকে কেউ একজন কল করে। শ্রীকান্ত অর্জুনকে বলে, একদম ঠিক সময় কল করেছে। শ্রীকান্তকে চৌধুরী সিন্ডিকেটে থাকা তার সোর্স কল করে। শ্রীকান্ত তার কল রিসিভ করে। ওই সোর্স আর কেউ নয়, সুরেশ ছিল, যার আসল নাম জুবাইর। সুরেশ শ্রীকান্তকে কল করে ইনফর্ম করে দেয় যে 40টি লাশের কফিনের ভেতর 2 টন সোনা ইন্ডিয়াতে যাবে। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর 2012 সালের সিন দেখানো হয়, যেখানে মুম্বাই এয়ারপোর্টে ওই সময় শ্রীকান্ত সাক্সেনার চেকিং ছিল। তখন সুরেশ এয়ারপোর্টে চৌধুরীর কনসাইনমেন্ট নিয়ে তার কাছে ধরা পড়ে। শ্রীকান্ত তখন তাকে জেলে ঢোকানোর ভয় দেখায়, আর তখন সুরেশ বলে দেয় যে তার স্ত্রী অনেক অসুস্থ, এজন্য অনেক টাকার দরকার, তাই সে চৌধুরীর জন্য কাজ করছে। শ্রীকান্ত তখন তাকে বলে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে তোকে আমার হয়ে কাজ করতে হবে। তখন সুরেশ তার কথা রাজি হয়ে গিয়েছিল। এরপর থেকেই সুরেশ চৌধুরীর সিন্ডিকেটে শ্রীকান্ত ইনফরমার হিসেবে কাজ করতে থাকে। সিন প্রেজেন্টে আসে। সুরেশ শ্রীকান্তকে বলে, চৌধুরী সাহেব আলডেরাতে আছেন, যতক্ষণ না তার সমস্ত মালামাল ইন্ডিয়াতে ল্যান্ড করছে ততক্ষণ সে একাই থাকবে। শ্রীকান্ত এই খবর অর্জুনকে জানিয়ে দেয়। এদিকে সুরেশ সব কফিনের তদারকি করছিল। তখন শ্রীকান্ত তাকে কল করে। সুরেশ কল ধরার জন্য একটি জায়গায় সরে এলে রাহুল তখন তার মাথায় আঘাত করে তাকে অচেতন করে ফেলে। এরপর চৌধুরী তার সব সোনা রেডি করে কার্গোতে পাঠিয়ে দেয়। অর্জুন তার ফোর্স নিয়ে এয়ারপোর্টে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর কার্গোতে করে সমস্ত কফিন আসলে অর্জুন সেগুলো চেকিং এর জন্য পাঠিয়ে দেয়, কিন্তু তারা ওই কফিনে কোনো সোনা খুঁজে না পেয়ে অনেক অবাক হয়। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়, আর চৌধুরী বুঝে গিয়েছিল যে সুরেশই সব ইনফরমেশন কাস্টমসকে দিচ্ছে। তাই সুরেশ যখন তাকে কফিতে করে সোনা পাঠানোর বুদ্ধি দিয়েছিল, চৌধুরী তখন তার কথা মেনে নেওয়ার ভান করেছিল। কফিন প্রস্তুতের সময় শ্রীকান্ত তাকে কল করে। রাহুল তখন তার মাথায় আঘাত করে অচেতন করে ফেলে আর বলে, সোনা কফিনে নয়, বরং ডিপ্লোম্যাটিক কার্গোর ফার্নিচারে করে অন্য ফ্লাইটে যাবে। সিন প্রেজেন্টে আসে। শ্রীকান্ত অর্জুনকে কল করে বলে, আমার সোর্স কম্প্রোমাইজড হয়ে গেছে, তার জীবনের ঝুঁকি আছে, তাকে যে কোনোভাবে আলডেরা থেকে বের করো, সময় নষ্ট করো না। মনে রেখো, সুরেশ তোমার বন্ধু গুজারের জন্য কাজ করত। আরেকটি কথা, চৌধুরীও আলডেরাতে আছে। একদিকে অর্জুন কফিন চেক করতে ব্যস্ত ছিল, আর অন্যদিকে অন্য ফ্লাইটে করে সব সোনা ইন্ডিয়াতে ল্যান্ড করে যায়। অর্জুন এটা বুঝতেও পারে না। ওই মালামাল চেক করার জন্য প্রকাশ এয়ারপোর্টে আসে। প্রকাশ এয়ারপোর্টের ওই সোনায় ভরা ফার্নিচার চেক করতে বসে। রাহুল প্রিয়াকে অর্জুনের সেফ হাউস থেকে আলডেরাতে চৌধুরীর কাছে নিয়ে আসে। প্রিয়া চৌধুরীকে জানায় যে, আপনাকে আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু যে উদ্দেশ্যে আপনি আমাকে প্রাণ ভিক্ষা দিয়েছেন সেটা কখনোই পূরণ হবে না। অর্জুন আপনার সাথে কখনোই বন্ধুত্ব করবে না। চৌধুরী বলে, এটা তো তোমার জন্য ব্যাড নিউজ। প্রিয়া বলে,
আপনার জন্য ব্যাড নিউজ হলো সুরেশ কাকা যাকে ইনফরমেশন দিচ্ছিল আপনি তার আইডেন্টিটিও জানেন না। যতক্ষণ ওই লোকটি অ্যাক্টিভ আছে ততক্ষণ সুরেশ কাকার মতো আরো অনেকেই তৈরি হবে। আপনি চাইলে আমি সুরেশ কাকার থেকে ওই লোকটির আইডেন্টিটি বের করতে পারবো। চৌধুরী বলে, তোমার কেন মনে হচ্ছে আমরা তার থেকে নাম বের করতে পারবো না? প্রিয়া বলে, আমি জানি আপনি গত কয়েক ঘন্টা ধরে চেষ্টা করছেন তার নাম জানার। তখন আন্দাজ সুরেশকে প্রিয়ার সামনে এনে ফেলে। প্রিয়া তখন তার সোর্সের নাম জিজ্ঞেস করতে থাকে। প্রিয়া ইশারায় সুরেশকে বলে আর কিছুক্ষণ অপেক্ষা করে। সুরেশ তখন তাকে কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। অর্জুন এয়ারপোর্টে চেকিং করছিল তখন গুজ্জার তার কল্পনা এসে বলে, যদি তোর সোর্স 12 ঘন্টা আগেই কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে কি তুই কনসাইনমেন্ট পাঠাবি? অর্জুন তাকে বলে, 12 ঘন্টায় কেন, 3 ঘন্টা আগেও যদি আমি কনসাইনমেন্ট খুঁজে পাই তাহলে আমি ফ্লাইট ক্যান্সেল করে দেবো। অর্জুনও বুঝতে পারে কফিন থেকে সোনা বের হবে না। তখন মিতালি কল করে জানিয়ে দেয় যে কফিনে কোনো সোনা নেই। অর্জুন তখন পাশেই আরো একটি প্লেন দেখতে পায়। অর্জুন সন্দেহ করে যে এই প্লেনে করেই হয়তো সোনা এসেছে। ওই প্লেনে করে আসা মালামাল কোথায় গেছে সেটা জেনে অর্জুন দ্রুত সেখানে যেতে থাকে। এদিকে চৌধুরী সুরেশকে ধরে লোকটির নাম জিজ্ঞেস করতে থাকে। আর এখানে আমরা অনেকগুলো আর্মিকে চৌধুরী হোটেলে আসতে দেখি। অর্জুন ওয়ার হাউসে গিয়ে ফার্নিচার চেক করতে চায়। তখন প্রকাশ সেখানে এসে বলে, এইসব ক্লিয়ার আছে। প্রকাশ অর্জুনকে ফার্নিচার চেক করতে বাধা দিতে থাকে। তখন অর্জুন বলে, আমাদের সন্দেহ এই ফার্নিচারের ভেতর সোনা আছে, তাই আমাদেরকে এটা চেক করতে হবে। অর্জুন ফার্নিচার চেক করতে যেতে থাকে। প্রকাশ তাকে বারবার মানা করে কিন্তু অর্জুন তার কথায় পাত্তা না দিয়ে একটি ফার্নিচার ওপর থেকে ফেলে দেয়, যার ফলে ওই ফার্নিচার ভেঙে ভেতর থেকে অনেকগুলো সোনার বার বেরিয়ে আসে। এইদিকে ওই আর্মিরা সুরেশের মুখ খোলার আগেই চৌধুরী আর তার লোকেরা চারপাশ থেকে ঘিরে ফেলে আর চৌধুরীকে সারেন্ডার করতে বলে। চৌধুরী তখন রেগে প্রিয়ার দিকে তাকায়। চৌধুরী বুঝতে পারে যে প্রিয়া তার সাথে গেম খেলেছে। প্রিয়া চৌধুরীর দিকে তাকিয়ে স্মাইল করে। প্রিয়ার চেহারায় কোনো ভয় ছিল না। এইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অর্জুন সুরেশকে বাঁচানোর জন্য প্রিয়াকে চৌধুরীর কাছে পাঠিয়েছিল। প্রিয়া এয়ারপোর্টে যাওয়ার পর অর্জুন গোবিন্দকে বলে প্রিয়ার সাথে ওই জায়গায় অনেকগুলো আর্মি ফোর্স পাঠিয়ে দেওয়া হয়। গোবিন্দ এয়ারপোর্টে প্রিয়াকে একটি আংটি দেয় যেটাতে ট্র্যাকার লাগানো ছিল। এই ট্র্যাকারের মাধ্যমেই লোকেশন ট্র্যাক করে আর্মিরা চৌধুরীর ডেরায় পৌঁছে যায়। আর্মির ফোর্স চৌধুরীর পুরো গ্যাংকে ঘিরে ফেলে। গোবিন্দও সেখানে এসেছিল। গোবিন্দ প্রিয়াকে সেখান থেকে বের করে নিয়ে যায়। তখন সুরেশ চৌধুরীর পরাজয় দেখে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এরপর আর্মিরা চৌধুরী আর তার গ্যাংকে অ্যারেস্ট করে নিয়ে যায়, যার ফলে সুরেশ চৌধুরীর হাত থেকে বেঁচে যায়। অর্জুনের পাঠানো আর্মি ফোর্স চৌধুরীর সমস্ত সিন্ডিকেটের ডেরা রেড করে তার পুরো বিজনেস শাটডাউন করে দেয়। এদিকে অর্জুনের কাছে বাকি সব কাস্টমসের অফিসার চলে আসে। এখানে তারা জানতে পারে যে প্রকাশও এতদিন চৌধুরীর সাথে কাজ করছিল। মিতালি এতে রেগে গিয়ে প্রকাশকে চড় মারে। এরপর প্রকাশকে অ্যারেস্ট করা হয়। অর্জুন সেখান থেকে সব সোনা বাজেয়াপ্ত করে তাদের কাস্টমস অফিসে নিয়ে যায়। সবশেষে সাকসেসফুলি অর্জুন তার এই মিশন কমপ্লিট করে। চৌধুরীর সোনা স্মাগলিং পুরোপুরি বন্ধ হয়ে যায়। অর্জুনের সাহসিকতায় মুগ্ধ হয়ে অফিসের সমস্ত অফিসার করতালি দিয়ে তাকে সংবর্ধনা জানায়। আর এই সিরিজটি এইখানেই শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ বিন রহমান। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট ইজ রাইট। প্রিয়জনের খেয়াল রাখুন।